আচ্ছা, তো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমাদের কম্পিটিটর অ্যানালাইসিস করছিলাম, তাই না? জি। তো কম্পিটিটর অ্যানালাইসিসের হচ্ছে আমরা অন পেজ অ্যানালাইসিসের কিছু অংশ দেখছিলাম অ্যারাউন্ড হচ্ছে ইমেজ অল্টার ট্যাগটা আমরা কিভাবে ঠিক করতে পারি বা ঠিক আছে কিনা সেটা আমরা দেখছিলাম, যে আমাদের কম্পিটিটরের ইমেজ অল্টার ট্যাগ গুলো ঠিক আছে কিনা সেটা, তাই না? আচ্ছা, এখন আসি যে আসলে এই ইমেজ অল্টার ট্যাগটা আপনারা কিভাবে ঠিক করতে পারেন বা একটা ইমেজকে কিভাবে আপনারা অপটিমাইজ করতে পারেন। ঠিক আছে, এটা আমরা একটু দেখে নিই। তো একটা ইমেজ অপটিমাইজ করার জন্য আমার যে জিনিসটা দরকার হবে, বেসিক্যালি আমি ধরেন একটা ইমেজ সার্চ করি, বেস্ট রেসিং কার্স পিকচার। আমি একটা পিকচার ডাউনলোড করি যাতে করে আমরা সেটাকে অপটিমাইজ করতে পারি। তো এখান থেকে আমি ইমেজ অপশনে চলে যাই। ইমেজ অপশন থেকে উম, এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ নিয়ে নিই। ঠিক আছে, আমি ইমেজটাকে ওপেন করি। কোয়ালিটি ঠিক আছে। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব ওপেন করে আমি এটাকে হচ্ছে ডাউনলোড করে নিই। সেভ ইমেজ। আমি এটাকে ডেস্কটপে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে নিই। আচ্ছা, এটা গেল হচ্ছে আমার একটা ইমেজ আমাদের কাছে আছে। আমাদের কাছে জাস্ট একটা ইমেজ আছে। ঠিক আছে, এখন ইমেজটা কোথায়? ইমেজটা হচ্ছে এই যে আমাদের একটা ইমেজ। এই ইমেজটাকে আমরা কি করব? এই ইমেজটাকে আমরা অপটিমাইজ করব। এখন অপটিমাইজ করার জন্য আমাদের ফার্স্ট অফ অল যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে যে আমাদের ইমেজটাকে ফার্স্টে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করে আমাদের চলে যেতে হবে কোথায়? প্রপার্টিজে। প্রপার্টিজে আসার পরে আমি এটাকে একটু বড় করে দিই যাতে করে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। আচ্ছা, মেবি এটা বড় হয় না। আচ্ছা, এমনি দেখা যাচ্ছে? বোঝা যাচ্ছে না? জি স্যার। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন এটাকে অপটিমাইজ করার জন্য যে জিনিসটা আমাদের করতে হবে, বেসিক্যালি আমার এই ইমেজটা তো কোনো একটা টপিকের উপরে বা কোনো একটা কিওয়ার্ডের উপরে, তাই না? যেমন আমার কিওয়ার্ডটা ছিল কি? বেস্ট রেসিং কার্স পিকচার। এটা ছিল আমার কিওয়ার্ড, রাইট? তো এই কিওয়ার্ডটা দিয়ে আমি ওই ইমেজটাকে অপটিমাইজ করব। সেটা করার জন্য আমাকে ফার্স্ট অফ অল জেনারেল সেকশনে এসে এই যে ইমেজটা আছে ইমেজটা রিনেম করতে হবে। ইমেজটা রিনেম করতে হবে। রিনেম করে কি দিব? আমার যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটাকে আমি নেমে দিয়ে দিব। এখন এর সাথে আপনি চাইলে মডেল নাম্বারটা ইনক্লুড করতে পারেন, ইটস ইওর চয়েস। এরপরে যেটা ব্যাপার, সেখান থেকে আমাদের এরপরে চলে আসতে হবে ডিরেক্টলি ডিটেইলস। ডিটেইলসে আসার পরেই আমাদের মূল কাজটা হবে। যেমন আমি যে কন্টেন্টের উপরে বা যে টপিকের উপরে আমি এই পিকচারটাকে অপটিমাইজ করতে চাচ্ছি, সেই টপিক বা টাইটেলটাকে আমি হচ্ছে এই টাইটেল বারে দিয়ে দিব। আমি টাইটেল বারে সেটাকে দিয়ে দিলাম, যেমন বেস্ট রেসিং কার্স পিকচার। আমি সাথে কিছু ইনক্লুডও করে দিতে পারি, যেমন ধরেন আমার টাইটেল যদি থাকে, এখানে আমি অ্যাড করতে পারি বেস্ট রেসিং কার্স পিকচার ইন 2021 বা 2022, এখন আর ওয়ান নাই, 2022 দিয়ে দিল। আচ্ছা, এরপরে আমাকে কি করতে হবে? সাবজেক্টে চলে আসতে হবে। সাবজেক্টে বেসিক্যালি আমরা যেটা করি, আমরা যে পোস্টের ক্ষেত্রে বা যে কন্টেন্টের ক্ষেত্রে আমরা ইমেজটাকে ব্যবহার করে থাকি তার একটা শর্ট ডেসক্রিপশন আমরা এই সাবজেক্টে লেখার চেষ্টা করি, যে মূলত এই ছবিটা কিসের উপরে। সেই সাবজেক্টটা আমরা এখানে লিখে দিতে পারি। যেমন এখানে ধরেন কোনো মডেল নাম্বার, গাড়িটার যে মডেল নাম্বার সেটা আমরা দিলাম এক্সাম্পল হিসাবে। এখানে ধরেন মডেল নাম্বারটা দিয়ে দিই। দেন দিস ইজ
the best racing car in 2022, এরকম ভাবে আমাদের যে শর্ট ডেসক্রিপশনটা হয়, যেমন এখানে যদি এই গাড়িটার টর্ক, ইভেন এটা হচ্ছে কত সেকেন্ডে কত টপ স্পিড গেইন করতে পারে, আমরা এই ডিটেলস গুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপরে আমাদের যেটা স্যার করতে হয়, একটা কোশ্চেন ছিল স্যার, এটা কি স্যার কোনো ওয়ার্ড লিমিট আছে যে আমাদের এই ওয়ার্ডের ভিতরে গুলো লিখতে হবে? না সাবজেক্টের ক্ষেত্রে এরকম কোনো ওয়ার্ড লিমিট নাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে তবে যথাসম্ভব শর্টের মধ্যে রাখার চেষ্টা করবেন, এটা একটা সাবজেক্ট, মানে আপনার সামারিটা দিবেন, এখানে আহামরি খুব বেশি কিছু দেওয়ার দরকার নেই, মূল টপিকটাকে এখানে তুলে ধরার ট্রাই করবেন। দেন হচ্ছে এখান থেকে রেটিং, রেটিং এ অলওয়েজ 5 স্টার করে দিবেন। 5 স্টার করে দেওয়ার পরে এইখানে আসবে ট্যাগ, এই ট্যাগ সেকশনটা আমাদের মূল। ট্যাগ সেকশনে আপনাকে কি করতে হবে, ট্যাগ সেকশনে আপনাকে যেটা করতে হবে, আপনার কিওয়ার্ডটাকে এখানে উল্লেখ করতে হবে বারবার, যতবার আপনার কিওয়ার্ডটাকে উল্লেখ করা যায়। যেমন আমার মূল কিওয়ার্ড ছিল বেস্ট রেসিং কার্স পিকচার, রাইট? দেন আমাকে জাস্ট রাইট অ্যারো বাটনে 2বার প্রেস করতে হবে। ডাবল প্রেস করলে দেখেন নতুন একটা ট্যাগ লেখার অপশন আসছে, অ্যাড এ ট্যাগ। সেখানে আমি আবার কি করব, আমার এই কিওয়ার্ডটাকে আমি আবার কিভাবে ভাঙতে পারি, যদি এরকম লিখি বেস্ট রেসিং কার, এটাও আমার কিওয়ার্ডের সামঞ্জস্যপূর্ণ কিওয়ার্ড। এরপরে আমি যদি আবার চাই, এই সাইডে আবার মাউস দিয়ে একটা ক্লিক করে আমি যদি আবার লিখি যে বেস্ট কার্স পিকচার, দেন যদি আবার লিখতে চাই রেসিং কার, আবার যদি লিখি রেসিং কার ইন 2022, এরকম ভাবে আমার কিওয়ার্ডটা যত ভাবে লেখা যায় আমি এখানে লিখব, যত ভাবে আমার কিওয়ার্ডটা লেখা যায় আমি এই ট্যাগে আমার কিওয়ার্ডটাকে সেভাবে আমি অ্যাড করব। এরপরে হচ্ছে আমার কমেন্ট, এই কমেন্টে আমি একটু বিস্তারিত আকারে আমার এই ইমেজটা কিসের উপরে সেটা বলার ট্রাই করব, তবে এর জন্য এখানে রচনা লিখে ফেলবেন না, খুব শর্ট করেই লেখার ট্রাই করবেন, কারণ এটা একটা ইমেজ, এটা কোনো রচনা লেখার জায়গা না। এখানে আমরা যত সম্ভব শর্ট করে ডেসক্রিপশনটা লিখব। লেখার পরে আপনাকে জাস্ট করতে হবে কি, ওকেতে প্রেস করেন, আপনার এই ইমেজটা অপটিমাইজ হয়ে গেল, এই ইমেজটা অপটিমাইজ হয়ে গেল। এখন এই ইমেজটাকে যদি আপনার ওয়েবসাইটে বা কোথাও যদি আপনি আপলোড করেন, ইনশাল্লাহ 15 থেকে 30 দিনের মধ্যে বা তার আগেই আপনার এই ইমেজটা এই কিওয়ার্ড গুলোর উপরে র্যাঙ্কে চলে আসবে, ঠিক আছে। এইভাবে করলে আপনার ইমেজ গুলো র্যাঙ্কে চলে আসে। যেমন হচ্ছে আপনি যদি আমার নেমটা লিখে যদি আমি সার্চ করি, আমার নেমটা লিখে যদি আমি সার্চ করি ইমেজের, ভাইয়া এটা কি মানে নিজের থেকে র্যাঙ্কে আসবে নাকি আমাদের কিছু করতে হবে সেটার জন্য? এই ইমেজটা অপটিমাইজ করে যদি আপনি আপলোড করেন তাহলেই র্যাঙ্কে আসবে। দেখেন এখান থেকে এই যে আমার একটা ইমেজ র্যাঙ্কে আছে, এই একটা আছে, এই একটা আছে, এই ইমেজগুলো কিন্তু আমারই র্যাঙ্কে আছে, ঠিক আছে। এগুলোকে ওইভাবে অপটিমাইজ করে আপলোড করা হয়েছিল, তাই এগুলো র্যাঙ্কে চলে আসছে। ইভেন এখানেও আরো একটা আছে। স্যার এগুলো কি কি আমাদের কি বারবার অপটিমাইজ করতে হবে না, কয়েকদিন পর পর এরকম? একবার করে আপলোড করলেই হবে, আপনি যখনই ছবিগুলো আপলোড করবেন তখনই এরকম ভাবে করে আপলোড করলেই আপনার এটা কিছুদিনের মধ্যেই হচ্ছে, গুগলের রোবটের তো স্ক্রল করতে সময় লাগে, সেই সময়টা পরে আপনার ওই ইমেজটা হচ্ছে হয়ে যাবে, সার্চ বারে চলে আসবে, ঠিক আছে। তো এরকম ভাবে হচ্ছে আমরা কি করব, আমাদের ইমেজগুলোকে অপটিমাইজ করে আমরা পাবলিশ করার ট্রাই করব, তাতে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হোক বা যেভাবেই হোক। দেখেন এই ইমেজটা কিন্তু টুইটার থেকে আসছে, এই ইমেজটা ফেসবুক থেকে আসছে, এটাও ফেসবুক থেকে আসছে, ঠিক আছে।
তো এইভাবে আমরা আমাদের ইমেজগুলোকে অপটিমাইজ করেই পাবলিশ করব। এটা হচ্ছে এসইওর ফার্স্ট স্টেপ। মানে আপনি এসইওর কাজ শিখতেছেন বা এসইওর কাজ করবেন, তো আপনার নাম লিখে যদি গুগলে সার্চ করে আপনাকে না দেখা যায় তাহলে কি লাভ আছে কোনো? এটা হচ্ছে বেসিক্যালি নর্মাল জিনিস। যেমন দেখেন এখানে আমার নাম লিখে সার্চ করলে আমার টুইটার অ্যাকাউন্ট আগে আসে, লিঙ্কডইন অ্যাকাউন্ট আগে আসবে, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে সিম্পল মেথড। যেমন আপনি একটা আমার ফেসবুক অ্যাকাউন্টটা আগে আসতেছে, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে স্বাভাবিক জিনিস যে আপনি একটা এসইওর কাজ করতেছেন বা আপনি একজন এসইওর এক্সপার্ট, আপনার যদি হচ্ছে প্রোফাইলই যদি আপনার নাম লিখে সার্চ করলে যদি আপনার জিনিসগুলোই সামনে না আসে, তাহলে কিন্তু সেটা আসলে মানানসই হয় না বা খুব একটা ভালো দেখায় না। এই কারণে এই জিনিসগুলো করবে। তো যাই হোক, এখন আমরা কি করব, এই যে ইমেজটা তো আমরা কিভাবে দেখতে পারি সেটা আমরা দেখলাম। তারপরে হচ্ছে কারোর কাছে কি আমাদের লাস্ট ক্লাসের যে কম্পিটিটর ছিল তার লিঙ্কটা কি আছে? কোন ওয়েবসাইটকে আমরা অডিট করছিলাম বা অ্যানালাইসিস করতেছিলাম? স্যার একটা তো স্যার juicerking.com, ব্লেন্ডারের, হ্যাঁ হ্যাঁ, juicerking.com। juicerking.com স্যার। juicerking.com কেই আমরা করছিলাম, তাই না? জি স্যার। কিওয়ার্ডটা কি এরকম ছিল, বেস্ট ব্লেন্ডার ফর আইস। ফর আইস, এই কিওয়ার্ডটা ছিল, জি রাইট? স্যার। জি স্যার। ঠিক আছে, এখান থেকে আমরা জুসারকিং ওপেন করি যেহেতু এ হচ্ছে আমার কম্পিটিটর। আচ্ছা, তো এই অন পেজটাকে অ্যানালাইসিস করার জন্য আমার কম্পিটিটরের আমি কি করব, আমার এসইও কোয়াক এক্সটেনশনটাকে অ্যাড করে আমি ডায়াগনোসিস বাটনে চলে যাব। এখন আমরা দেখছিলাম কি পর্যন্ত, ইমেজ পর্যন্ত, রাইট? জি স্যার। এখন আসতেছে আমাদের টেক্সট বা এইচটিএমএল রেশিও, টেক্সট বা এইচটিএমএল রেশিও। এখন প্রথমেই আসি যে এই টেক্সট বা এইচটিএমএল রেশিওটা কি। টেক্সট বা এইচটিএমএল রেশিওটা হচ্ছে সাধারণত আমাদের এই যে ওয়েবসাইট, ধরেন এটা আমাদের একটা ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটে কি হচ্ছে, ওয়েবসাইটটা আমাদের সামনে যেটা ভিজিবল আছে এটা কিন্তু ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। এটা কি ফ্রন্ট এন্ড, যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে যেটা আছে সামনে। কিন্তু এই যে ভিজুয়ালটা আমাদের সামনে আছে এর পিছনে কিন্তু অনেক কোড কাজ করতেছে, তাই না? এই কোডগুলোই মধ্যে থেকে একটা কোড আছে যেটা হচ্ছে এইচটিএমএল। যেমন আমি যদি দেখাই, এই ওয়েবসাইটটাতে আমি রাইট ক্লিক করে যদি ইন্সপেক্টে চলে যাই, দেখেন এখানে অনেক ধরনের কোড আছে, এখানে অনেক ধরনের কোড আছে। এর মধ্যে কিছু কোড আছে এইচটিএমএল, কিছু আছে সিএসএস, কিছু আছে জাভাস্ক্রিপ্ট, এরকম ভাবে কিছু কোড এর পিছনে কাজ করে। তো এই যে টোটাল কোডের অ্যামাউন্ট, এই যে এইচটিএমএল ট্যাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ। তো এই এইচটিএমএল কোডের পাশাপাশি আপনার ওয়েবসাইটে এই যে লেখাগুলো এর পরিমাণ কত, এর পরিমাণ কত মানে কোডিং প্লাস হচ্ছে লেখা, এর রেশিওটা কেমন আছে সেটা হচ্ছে আমাদের এইখানে শো করে। তো এই এইচটিএমএল রেশিও বা টেক্সটের রেশিও অনুযায়ী কত আছে, 18.07, 18.07 আছে। তো এটাকে বলতেছে নট ব্যাড। এই জিনিসটা আসলে আমাদের কাজে লাগে, এই জিনিসটা আমাদের কাজে লাগে না। এখন ব্যাপার হচ্ছে কেন কাজে লাগে না। প্রথম ব্যাপার, ফার্স্ট অফ অল কাজে না লাগার একটা কারণ হচ্ছে যে কোনো ওয়েবসাইটেই আপনার লেখার পরিবর্তে সোর্স কোড বেশি হতেই পারে। এর পিছনে যে কোডগুলো কাজ করে এগুলোকে বলা হয় হচ্ছে সোর্স কোড। তো এই কোডের অ্যামাউন্টটা বেশি হতেই পারে। মানে আপনার এমন একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটে লেখার পরিমাণ খুব কম, বাট আপনার এখন কোডিং তো আর কম করে ওয়েবসাইট শর্ট করে ফেলানো যাবে না, তাই না? যে আমার ওয়েবসাইটে লেখা কম তাহলে আমি কোডও কম করব,
মানে ওয়েবসাইট অর্ধেক বানাইলাম, বাকি অর্ধেক রেখে দিলাম, যে যেহেতু লেখা নাই বাকি অর্ধেকেরও দরকার নেই। এরকম করলে কি হবে? স্বাভাবিক নলেজে না স্যার। চিন্তা করে দেখলে যে এরকম কিন্তু হয় না। সো এই কারণে কি করতে হবে, যে এই জিনিসটাকে আমরা ইগনোর করব। এটা হচ্ছে প্রথম কারণ ইগনোর করার। সেকেন্ড কারণ, আমরা কাজ করব হচ্ছে সিএমএস প্ল্যাটফর্ম গুলো নিয়ে। সিএমএস প্ল্যাটফর্ম বলতে সিএমএস এর ফুল মিনিং কি কেউ বলতে পারবেন? সিএমএস এর ফুল মিনিং কেউ বলতে পারবেন? সরি স্যার। সরি বলার কিছু নাই, না পারলে বলবেন যে না স্যার সরি বলার কিছুই নেই। এখানে সবাই যে সব পারবো বা জানবো এরকম কোনো কথা নাই। না পারলে আমরা বলবো যে না স্যার আমরা জানি না। ক্লিয়ার? ঠিক আছে। জি স্যার। আচ্ছা, সিএমএস এর ফুল মিনিং হচ্ছে, সিএমএস এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সিএমএস এর ফুল মিনিং কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা হচ্ছে যে যে সকল সফটওয়্যার গুলো দ্বারা বা যে সকল প্ল্যাটফর্ম গুলো দিয়ে আপনি আপনার কন্টেন্টকে, আপনার ওয়েবসাইটের কন্টেন্টকে, এই যে আপনার ওয়েবসাইটে যে টপিক গুলো থাকে বা বিষয়বস্তুগুলো থাকে এগুলোই কিন্তু কন্টেন্ট। আপনার এই কন্টেন্টটাকে খুব ইজিলি ম্যানেজ করতে পারবেন বা এডিট করতে পারবেন বা পাবলিশ করতে পারবেন বা ডিলিট করতে পারবেন, এই যাবতীয় যে জিনিসগুলো ম্যানেজের মধ্যে যেগুলো পড়ে। আমি যদি একটু আপনাদের গুগল করে দেখাই, হোয়াট ইজ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, দেখেন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কি সেটা হচ্ছে আমাদের এখানে কিছু ব্লগ লেখা আছে। এখানে দেখেন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আসলে কি। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এমন একটা সফটওয়্যার যেটা আপনাকে হেল্প করবে কিছু তৈরি করতে, কিছু ব্যবহার করতে বা কিছু এডিট করতে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট গুলোকে। এমন একটা সফটওয়্যার যেটা দ্বারা আপনি আপনার ওয়েবসাইটের কন্টেন্ট বা যাবতীয় যে কোনো কিছু খুব সহজেই এডিট করতে পারেন, ক্রিয়েট করতে পারেন বা পরিচালনা বা দেখাশোনা করতে পারবেন। এরকম একটা সফটওয়্যার, সেটাকে বলা হয় হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যার শর্ট ফর্ম সিএমএস। এখন এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম গুলোর মধ্যে কি কি সফটওয়্যার গুলো আসে, আমি যদি একটু সার্চ করি টপ সিএমএস সিস্টেম, দেখেন প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস হচ্ছে বিশ্বের সব থেকে জনপ্রিয় একটি সিএমএস প্ল্যাটফর্ম। পৃথিবীতে যত ধরনের ওয়েবসাইট আছে তার মধ্যে অ্যারাউন্ড 42% ওয়েবসাইটই হচ্ছে ওয়ার্ডপ্রেসের আন্ডারে। কত পার্সেন্ট? 42%। 42% ওয়েবসাইট আছে যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের আন্ডারে তৈরি হয়। এই ওয়ার্ডপ্রেসটা খুবই ইউজার ফ্রেন্ডলি, খুবই ইজিলি আমরা ব্যবহার করতে পারি। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যারা এসইও নিয়ে কাজ করি বা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করি বা ওয়েবসাইট নিয়ে কাজ করি, তারা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহার করার ট্রাই করি হচ্ছে ওয়ার্ডপ্রেস বা সিএমএস প্ল্যাটফর্ম গুলো। এখন সিএমএস প্ল্যাটফর্ম কিন্তু সবই এক, হয়তো ইন্টারফেসে একটু উল্টাপাল্টা হতে পারে, মানে দেখতে উল্টাপাল্টা হতে পারে, বাট সবই সিস্টেম গুলোই একই মেথডেই কাজ করে। যেমন এক্ষেত্রে যে জিনিসটা সবার প্রথমে আসে, ধরেন হচ্ছে আপনার একটা ওয়েবসাইট আছে, সেটাই যদি আপনি কোনো কিছু এডিট করতে যান, যদি সেটা সিএমএস প্ল্যাটফর্মে না হয়ে অন্য কোনো প্ল্যাটফর্মে হয়, ধরেন এটা হচ্ছে কোনো সিএমএস প্ল্যাটফর্ম না, এটা হচ্ছে একটা
কোডিং এ করা একটা ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটটা যদি কোডিং এর হতো তাহলে কি হতো, আপনি এখান থেকে কিছু এডিট করতে হলে আপনাকে কি করতে হবে, এই কোডিং এ যেতে হবে, কোডিং এ যে এখান থেকে ধরেন কোডিং এ যেতে হবে, কোডিং এ যে আপনার এই লেখাটাকে চেঞ্জ করতে হবে। এখন বাই এনি চান্স লেখায় একটা কমা বেশি দিলেন বা একটা ফুল স্টপ দিয়ে দিলেন, আপনার এই লেখা দেখবেন উধাও হয়ে গেছে, এই লেখার সই করবে না। তো আপনার কিছু এডিট করতে হলেই এই কোড বাই কোড আপনাকে চেঞ্জ করতে হচ্ছে। বাট যখনই আমরা ওয়ার্ডপ্রেস এই কাজটা করব, আমাদের কিচ্ছু করার দরকার হবে না, আমরা জাস্ট এখানে আসব, জাস্ট ক্লিক করব, এডিট অপশন আসবে, আমরা এখান থেকে এডিট করে নিব। আমাদের এক্সট্রা কোনো কিছু করার দরকার হবে না, আমাদের কোনো কোডিং জানার দরকারই হবে না, আমরা শুধু ড্র্যাগ এন্ড ড্রপে কাজ করব। এই সিএমএস প্ল্যাটফর্ম গুলোতে বা ওয়ার্ডপ্রেস এত জনপ্রিয় হওয়ার প্রথম কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ ওয়েবসাইট ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে আপনার কোনো কোড জানার দরকার নাই বা কোনো কিছু করার দরকার নাই। আপনি জাস্ট ইমেজ যেভাবে এডিট করেন বা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে আপনি যেভাবে লেখাগুলোকে এডিট করেন, এখানেও ঠিক সেম ভাবেই আপনি খুব ইজিলি করতে পারবেন। তো যেহেতু আমরা সিএমএস প্ল্যাটফর্মে কাজ করি, সেক্ষেত্রে আমাদের এই টেক্সট এইচটিএমএল রেশিওটা দরকার হয় না। তারপরেও আপনি যদি চান আপনার এক্সেল ফাইলে উঠিয়ে দিতে পারেন, যে আসলে উঠায় রাখতে পারেন যে আসলে কত পার্সেন্ট আপনার এইচটিএমএল রেশিওটা আছে। এখন যদি কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট নিয়ে আপনি কাজ করেন, আপনি ক্লায়েন্টকে জাস্ট জানাতে পারেন যে তোমার টেক্সট বা এইচটিএমএল রেশিওটা আছে 18.07, তবে এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই, এই ব্যাপারটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। ওকে, স্যার যদি বলে যে এটা আমার তাহলে ঠিক করে দাও, তখন আমরা কি করব স্যার? আচ্ছা, যদি হচ্ছে এটা বলে ঠিক করে দিতে, তখন আপনি তাকে এভাবেই বুঝায় বলবেন যে আসলে এই জিনিসটার দরকার নাই। কেন দরকার নাই? তখন এটা বুঝায় বলতে হবে যে হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটেই কিছু সোর্স কোড কাজ করে, যেহেতু তোমার ওয়েবসাইটেও কিছু সোর্স কোড কাজ করতেছে, সেখান থেকে যদি আমি কোড রিমুভ করে দেই তাহলে কি হবে, তোমার ওয়েবসাইটের ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে। এখন ডিজাইন কোয়ালিটি নষ্ট করে তুমি এই সামান্য একটা টপিক তো ঠিক করবা না, সেটা করাটাও ঠিক হবে না, আর এটা কোনো গুরুত্বপূর্ণ জিনিসও না। এভাবে তাকে বুঝায় বলতে হবে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, তারপরেও যদি বেশি জোরাজুরি করে তখন বলবেন যে এই কাজ, কোডিং এর কাজ তো আর আমার না, কোডিং এর জন্য তাহলে আলাদা ডেভেলপার হায়ার করো। যখনই এই জিনিসটা বলবেন যে আলাদাভাবে টাকা খরচ করো, তখনই আর দরকার হবে না, তখন সহজে বুঝে যাবে যে আসলে এই জিনিসটার দরকার নেই। ঠিক আছে? জি স্যার। আলাদা টাকা খরচ করার কথা শুনলে ক্লায়েন্টও ঠিক হয়ে যায়। আচ্ছা, এরপরে আসতেছে আমাদের এএমপি। কি জিনিস? এএমপি। এখন এএমপি এর ফুল মিনিং কি? এএমপি এর ফুল মিনিং হচ্ছে অ্যাক্সিলারেটেড মোবাইল পেজ। এএমপি এর ফুল মিনিং হচ্ছে অ্যাক্সিলারেটেড মোবাইল পেজ। এখন এই অ্যাক্সিলারেটেড মোবাইল পেজটা আসলে কি কাজ করে? এএমপি বা অ্যাক্সিলারেটেড মোবাইল পেজ, এই জিনিসটা আসলে কি কাজ করে? অ্যাক্সিলারেটেড মোবাইল পেজটা আসলে যেভাবে কাজ করে, আমাদের ওয়েবসাইট গুলো তৈরি করা হয় মূলত হচ্ছে ডেস্কটপ ভার্সনে। ওয়েবসাইট গুলো তৈরি করা হয় কিসের জন্য? ডেস্কটপ ভার্সন। ডেস্কটপ ভার্সনের জন্য। মূলত আমাদের ওয়েবসাইট গুলো ডেস্কটপের জন্য তৈরি করা হয়। এখন শুধুমাত্র তো আর ডেস্কটপ ভার্সনে ইউজাররাই আমার ওয়েবসাইটে ভিজিট করতে আসে না, তাই না? আমার ওয়েবসাইটে তো অনেক ধরনের ইউজাররা আসে। এখন ডেস্কটপের যে মনিটরটা থাকে, মনিটরের সাইজ কিন্তু এক এক ধরনের হতে পারে, 21 ইঞ্চি হতে পারে বা 50 ইঞ্চিও হতে পারে, তাই না? এখন এই ওয়েবসাইট আমি তো তৈরি করছি হচ্ছে কিসের জন্য? ডেস্কটপের জন্য।
এখন ডেস্কটপের থেকে মোবাইলের পারফরমেন্স লেভেলও কম, পাশাপাশি ওর ডিসপ্লেটাও ছোট, তাই না? এখন একটা জিনিস চিন্তা করেন, স্বাভাবিকভাবে আপনার পিসিতে কয় জিবি র্যাম? কেউ একজন 8 বলেন। জিবি 8 জিবি 8 জিবি। আপনার ফোনে কয় জিবি র্যাম? ফোনই তো নাই। ফোন নাই? আচ্ছা, যাই হোক, এখনকার ফোনে 6 কিন্তু জিবি আরো মানে পিসির থেকেও বেশি র্যাম, 12 জিবি, 14 জিবি, 8 জিবি। কিন্তু তারপরেও কি তারা একটা ডেস্কটপের সাথে কার্যক্ষমতায় পেরে উঠবে? না। কখনোই না। ওরা যদি 100 জিবিও নিয়ে আসে, তাও ডেস্কটপের 8 জিবির কাছে ওরা কিছুই না। তো এখন ব্যাপার হচ্ছে যে এই যে ফোনের জন্য আমার ওয়েবসাইটটা কিন্তু সুইটেবল না। ফোনের জন্য আমার ওয়েবসাইটটা সুইটেবল না। এখন এটা হওয়ার অনেক ধরনের কারণ আছে। যেমন কয়েক ক্ষেত্রে এই জিনিসটা হতে পারে যে হচ্ছে থিমের কারণে, আমার ওয়েবসাইটের যে থিমস গুলো থাকে সেই থিমস এর কারণে এই জিনিসগুলো চলে আসতে পারে। ঠিক আছে, থিমস এর কারণে এটা আমার মোবাইলে সাপোর্ট নাও করতে পারে। তারপরে হচ্ছে কন্টেন্টের জন্য হতে পারে, বা ডিজাইনের জন্য হতে পারে। আমার মোবাইলে আমার ওয়েবসাইটটা খুব ভালোভাবে ভিউ করে না। কিছু কিছু ওয়েবসাইট দেখবেন যখনই আপনার মোবাইলে ওটাকে ওপেন করবেন, ওটার মেনু বার হারায় যাবে, নাহলে হচ্ছে কয়েকটা পেজ খুঁজে পাওয়া যায় না, ডিজাইনটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এরকম অনেক ধরনের ওয়েবসাইট খুঁজলে পাবেন যেগুলো আসলে মোবাইল পেজ অ্যাক্সিলারেটেড করা নাই এই কারণে। এখন এই মোবাইলে আপনার ওয়েবসাইটটা মূলত অপটিমাইজড আছে কিনা সেটার জন্য এই অ্যাক্সিলারেটেড মোবাইল পেজটা আপনার ইনস্টল করতে হয়। এখন এই জিনিসগুলো কিভাবে আমরা ঠিক করব তার জন্য আমাদের আলাদা ক্লাস আছে। আমরা এখন হচ্ছে জাস্ট কম্পিটিটরের কি কি প্রবলেম আছে সেগুলো বের করছি। এগুলো আমরা যদি এখন ব্যাপার হচ্ছে, অনেকে বলবেন যে তাহলে স্যার সমস্যা তো বের করলাম, ঠিক করা শিখবো কিভাবে? কম্পিটিটরের না হলে এই সমস্যা পাইলাম, কিন্তু আমারও তো সেম সমস্যা থাকবে, তাই না? জি স্যার। তাহলে এই সমস্যাগুলো আমরা কিভাবে সলভ করব? এই সলভ করার জন্য আমাদের আলাদা ক্লাস আছে, আমরা সেটাতে হচ্ছে দেখে নিব যে এই প্রবলেমগুলো আমরা কিভাবে খুব সুন্দরভাবে সলভ করে নিতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যেটা হয় যে এই এএমপি বা এই যে অ্যাক্সিলারেটেড মোবাইল পেজ আমাদের এই ওয়েবসাইটটাতে অ্যাক্টিভ আছে কিনা সেটা বোঝার জন্য আমাদের এসইও কোয়াকের একটু নিচের দিকে আসলেই দেখবেন এই যে মোবাইল কমপ্লিয়েন্সের মধ্যে এখানে দেখবেন এএমপি প্রথম অপশন। এই ওয়েবসাইটটাতে এএমপি ভার্সন নেই, এই ওয়েবসাইটটাতে এএমপি ভার্সনটা নেই। ঠিক আছে, দেখেন এখানেই বলে দিচ্ছে যে আপনার ওয়েবসাইটে বা এই ওয়েবসাইটটাতে এমপি ভার্সন নাই। এই কারণে আপনার জন্য কি হতে পারে, এই কারণে যদি এমপি ভার্সন ইউজ করা হতো তাহলে কি হতো, খুব ইজিলি আপনার এই পেজটাকে খুব তাড়াতাড়ি লোড নিয়ে নিত। সেটা যে কোনো মোবাইলের ক্ষেত্রে, যে কোনো মোবাইলে এই পেজটা খুব তাড়াতাড়ি লোড নিত যদি এমপি ভার্সনটা অ্যাভেলেবেল থাকতো। তো যেহেতু এমপি ভার্সনটা অ্যাভেলেবেল না, সেক্ষেত্রে এখানে কি করতেছে, ওয়ার্নিং দেখাচ্ছে। তো আমরা এখানে কি করতে পারি, আমরা এখান থেকে এমপি ভার্সনে জাস্ট, যেহেতু ওয়ার্নিং আছে, ওয়ার্নিং থাকলে আমরা এখানে কি দিয়ে দিতে পারি, নট গুড বা মিডিয়াম দিয়ে রাখতে পারি। মিডিয়াম ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নট অ্যাভেলেবেল দিয়ে দিতে পারি, নট এ।
শর্ট করে দিলাম। স্যার নট অ্যাভেলেবল থাকলে আমরা কেন মিডিয়াম দেব স্যার? যেহেতু ওয়ার্নিং এ আছে এই কারণে, মানে এই জিনিসটা আমি বলে দিচ্ছি, আগে এটা কমপ্লিট করে নিই। এখন এই নট অ্যাভেলেবেলে আমরা কেন মিডিয়াম দিলাম, তাই না? এটা একটা কোশ্চেন। এখন এই নট অ্যাভেলেবেল দেওয়ার কারণ হচ্ছে এখানে যেটা ব্যাপার যে কিছু কিছু থিম এখন যেগুলো আসতেছে সেগুলো অটোমেটিকলি হচ্ছে আপনার কি করে, এএমপি ভার্সনটা ওরা ওদের থিমের মধ্যে ইউজ করে আনে, যার কারণে কি করে না, মানে ওয়েবসাইটের যে ওনার থাকে সে আলাদাভাবে এমপি ভার্সনটা ইউজ করে না। আর যেহেতু আমরা ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইটটা ক্রিয়েট করি, তো ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে আপনি কোনো কিছু করতে হলে আপনাকে প্লাগইন ইনস্টল করতে হয়। কি ইনস্টল করতে হয়? প্লাগইন। আপনার কোনো কিছু করতে হলে, ওয়েবসাইটে ডিজাইন করেন বা যাই করেন তাই করতে হলে ওয়ার্ডপ্রেসে যেটা দরকার হবে সেটা হচ্ছে প্লাগইন। এখন এই প্লাগইন অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা হলে আপনার ওয়েবসাইটটা স্লো হয়ে যাবে। অতিরিক্ত মাত্রায় প্লাগইন ব্যবহার করলে আপনার হোস্টিংটা যদি ভালো না হয় তাহলে কি হবে, আপনার ওয়েবসাইটটা স্লো হয়ে যাবে। তাতে করে কি হচ্ছে, আপনি মোবাইলের ভিজিটরদের জন্য একটু স্পিড বাড়াতে যে আপনি আপনার টোটাল ওয়েবসাইটের স্পিডটা ডাউন করে দিচ্ছেন। আর বর্তমানে যেসব থিম গুলো বেশি চলে তাদের কারোর এমপি ভার্সনের দরকার হয় না, কারণ ওটাতে বিল্ড ইন এমপি ভার্সন থাকে। তো যেটাকে হচ্ছে এসইও কোয়াক ডিটেক্ট করতে পারে না, থিমের ভিতরেরটা এসইও কোয়াক ডিটেক্ট করে হচ্ছে ওয়েবসাইটের ভিতরে যেটা থাকে সেটাকে, থিমের ভিতরেরটাকে ডিটেক্ট করতে পারে না। সো এই কারণে হচ্ছে ওটাকে ওয়ার্নিং দেখায় দিচ্ছে। এখন এখান থেকে আমরা মিডিয়াম দিয়ে দিলাম। এরপরে আমাদের টেমপ্লেটে যদি আমরা আসি, আমাদের এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে যে সাইট ম্যাপ। এখন এই সাইট ম্যাপটা কি? ম্যাপ শুনেই তো সবার মাথায় একটা ধারণা চলে আসছে যে আসলে জিনিসটা কি হতে পারে। ম্যাপ মানে কি? একটা মানচিত্র। এখন কিসের মানচিত্র? সাইটের মানচিত্র। এখানে কিসের মানচিত্র বলা হচ্ছে? সাইটের মানচিত্র। এখন সাইটটা কি? ওয়েবসাইট। এই ওয়েবসাইটের আবার কিসের মানচিত্র? এই তো একটা ওয়েবসাইট, এর আবার কিসের মানচিত্র? এই যে একটা মাথার মধ্যে একটা ঘুরপাক খাচ্ছে না, যে ওয়েবসাইটের আবার কিসের মানচিত্র হতে পারে? স্যার মানচিত্রটা কি স্যার? বেসিক্যালি কি স্যার? স্ট্রাকচার বলতে পারেন, যে ওয়েবসাইটের কোথায় কি আছে সেটার একটা দিক নির্দেশনা। এখন একটা জিনিস সব সময় মাথায় রাখবেন, গুগলের যে রোবট বা গুগলের যে বটটাকে বলা হয় গুগল বট বা গুগলের স্ক্রলার, এই স্ক্রলার হচ্ছে আপনি আমি এই ওয়েবসাইটের লেখাগুলো পড়তে পারতেছি, রাইট? আমরা ভিজুয়ালটাকে দেখতে পাচ্ছি, তাই না? বাট গুগলের যে রোবটটা থাকে, ইন্ডেক্সিং রোবট বা স্ক্রলার যেটাই আপনি বলেন না কেন, সেটা কিন্তু এই লেখাগুলোকে পড়তে পারে না। সেটা এই লেখাগুলোকে পড়তেও পারে না, দেখতেও পারে না। ও কিন্তু এর পেছনের কোডগুলোকে পড়ে, এর পিছনে যে কোডগুলো কাজ করে ও সেই কোডগুলোকে পড়ে। এখন আর একটা ব্যাপার হচ্ছে, ওর হাতে কিন্তু এত পরিমাণ সময় নাই আপনার ওয়েবসাইটের প্রত্যেকটা পেজ এরকম যে যে খুঁজবে। ও কি করে, আপনার ওয়েবসাইটের পিছনে যে কোডগুলো কাজ করে সেগুলোকে একবার স্ক্যান করে চলে যায়। এটার আরেকটু সহজ ব্যাখ্যা যদি আপনাকে দেই, ধরেন আপনাদের মধ্যে কেউ সাজেক গেছেন, সবার মন খারাপ হয়ে গেল নাকি? কেউ জাননি? জি না স্যার। আমিও যাইনি, যাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখন ধরেন আপনার আমি কেউই সাজেক যাইনি। আপনাদের মধ্যে ঢাকায় থাকেন কি? আমি থাকি স্যার যাত্রাবাড়িতে। যাত্রাবাড়িতে থাকে। ঢাকা শহরের টুকটাক সবই আপনার চেনা তাহলে? মোটামুটি স্যার। আচ্ছা, আমি কিন্তু ঢাকায় খুব একটা বেশি যাই। আমাকে যদি ঢাকায় নিয়ে ছেড়ে দেওয়া হয় আমি কিন্তু ঢাকার অনেক কিছুই খুঁজে পাবো না।
কেন খুঁজে পাবো না? আমি ওই জায়গাগুলো চিনি না, কোথা থেকে কোথায় যেতে হয় আমি তা জানি না। বা ধরেন আপনি কোনো একটা আপনি সাজেকের কোন জায়গায় কি আছে আপনি কিছুই জানেন না, যেহেতু আপনি সাজেক জানেন না। এখন কি হচ্ছে, আপনাকে যদি আমি সাজেক নিয়ে ছেড়ে দেই তাহলে আপনি এদিক সেদিক শুধু ঘোরাঘুরি করবেন না, যেহেতু আপনি কিছুই চিনতেছেন না। বাট জি স্যার। আপনাকে যদি আমি সাজেক নিয়ে একটা মানচিত্র হাতে দিয়ে বা একটা ম্যাপ দিয়ে, গুগলের ম্যাপটা যদি আপনার হাতে দিয়ে আপনাকে ছেড়ে দেই, তাহলে কি আপনার চলাচল আরো ইজি হয়ে যাবে না? জি। খুব সহজেই কিন্তু আপনি জায়গাগুলো খুঁজে পাবেন, কারণ হচ্ছে আপনার কাছে একটা ম্যাপ আছে, সেটা হোক গুগলের বা যে কোনো কিছু। এই ম্যাপটার কারণে কি হচ্ছে, কোথায় কি আছে আপনি খুব ইজিলি বুঝতে পারতেছেন বা যেতে পারতেছেন। ঠিক সেরকম ভাবেই আপনার ওয়েবসাইটে গুগলের রোবটের চলাচল সহজ করে দেওয়ার জন্য এই সাইট ম্যাপটাকে ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? সাইট ম্যাপ। কিসের জন্য? আপনার ওয়েবসাইটে গুগল বট বা ভিজিটরের ঘোরাঘুরি বা যাতায়াত ইজি করে দেওয়ার জন্য ব্যবহার করা হয় হচ্ছে সাইট ম্যাপ। এখন আমার কম্পিটিটরের এই সাইট ম্যাপ আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। তো এটা দেখার জন্য আমরা কি করতে পারি? খুবই সহজ। সাইট ম্যাপ দেখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এসইও কোয়াকে চলে আসেন, একটু নিচের দিকে চলে যান, নিচের দিকে এলে দেখবেন যে সাইট কমপ্লিয়েন্স এর মধ্যে আপনি দেখতে পাবেন এক্সএমএল সাইট ম্যাপ। কি আছে? এক্সএমএল সাইট ম্যাপ। এটাতে দেখেন টিক দেয়া আছে। কি টিক দেয়া আছে? যে গুড ইওর ওয়েবসাইট কন্টেন্টস অ্যান এক্সএমএল সাইট ম্যাপ। আপনার ওয়েবসাইটে একটা এইচটিএমএল সাইট ম্যাপ আছে, এক্সএমএল সাইট ম্যাপ আছে। এখন টুলস দিয়ে দেখলাম, কিন্তু বাস্তব একটা পরীক্ষা তো করার দরকার। টুলস তো মিথ্যা কথাও বলতে পারে, তাই না? টুলস আমার মিথ্যা কথাও বলতে পারে, তাহলে আমাকে এটাকে নিজের একটু যাচাই করে দেখতে হবে। নিজে যাচাই করে দেখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ডোমেইনটাকে লিখতে হবে। ডোমেইনটাকে লেখার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ডোমেইন লেখার পরে আপনাকে জাস্ট একটা স্ল্যাশ দিয়ে এখানে একটু লিখে দিতে হবে সাইটম্যাপ ডট এক্সএমএল। কি লিখতে হবে? সাইটম্যাপ ডট এক্সএমএল। এক্সএমএল। এই জিনিসগুলো মনে রাখবেন, এই জিনিসগুলো কিন্তু কাজে লাগে। এগুলো মনে রাখতে হয়, এগুলো ওই যে খাতা দেখে বা ই করে করা যায় না, এগুলো মাথায় রাখতে হবে। সাইট ম্যাপ দেখার জন্য আপনি কি কোড ইউজ করবেন বা কোথায় কি কোড গুলো ইউজ করবেন এগুলো মাথায় রাখবেন। তো এখান থেকে আমি সাইট ম্যাপ ডট এক্সটিএমএল এ ক্লিক করলাম। দেখেন এই ওয়েবসাইটটাতে সাইট ম্যাপ আছে। কি কি? এখানে দুইবার সাইট ম্যাপ আপলোড করা হয়েছে। কয়বার? সাইট ম্যাপ দুইবার গুগল ইন্ডেক্স করে নিয়ে গেছে তাদের ইন্ডেক্স সার্ভারে। তো কবে কবে নিছে লাস্ট? প্রথম লাস্ট নিচে হচ্ছে আজকে কয়টায়? 11টা 18 মিনিটে। আজকে কয়টার সময় নিছে? 11টা 18 মিনিটে। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা দেখতে পারি যে এই সাইট ম্যাপ গুলো কবে কবে ক্যাচ করতেছে কে? গুগলের রোবট। তাহলে আমরা সাইট ম্যাপ চেক করার কয়টা উপায় পারি? দুইটা। কি কি? প্রথমে হচ্ছে এসইও কোয়াকের এক্সটেনশন, দেন গুগলে সার্চ দিয়ে সাইটম্যাপ ইন্ডেক্স ডট এক্স। সাইট ম্যাপ ইন্ডেক্স আপনাদের দেওয়ার দরকার নেই, জাস্ট লিখবেন ডোমেইন নেম স্ল্যাশ সাইটম্যাপ ডট এক্সএমএল। সাইটম্যাপ ডট এক্সএমএল। এক্সএমএল। এখানে ইন্ডেক্স লেখা কেন আসছে জানেন? কেন স্যার?
এই ইউআরএলটা বা এই সাইট ম্যাপটা গুগলের ইন্ডেক্স সার্ভারে আছে, তাই হচ্ছে ইন্ডেক্স লেখাটা আসছে। বুঝতে পারলেন? আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের সাইট ম্যাপ। যেহেতু সাইট ম্যাপ আছে তাই আমরা এখানে দিয়ে দিলাম গুড। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে যে রোবট ডট টিএক্সটি। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে রোবট টিএক্সটি। এখন এই রোবট টিএক্সটিটা কি? রোবট টিএক্সটি হচ্ছে আপনার ওয়েবসাইটে গুগলের যে বটের কথা এতক্ষণ আমরা বললাম, যে রোবট আপনার সাইটে ঘোরাঘুরি করবে, আপনার সাইটটাকে ইন্ডেক্স করবে, সবকিছুই সে তথ্য নিবে আপনার ওয়েবসাইট থেকে। এখন ব্যাপার হচ্ছে আপনার ওয়েবসাইট মানে আপনার একটা প্রপার্টি, তাই না? জি স্যার। আপনার প্রপার্টিতে যদি কেউ এসে ঘোরাঘুরি করে, তাও আপনার বিনা অনুমতিতে, যেসব কক্ষে আপনি যাওয়া নিষেধ সেখানে সে ঢুকে পড়তেছে, যেসব জায়গায় যাওয়া টোটালি বারণ সে সেসব জায়গায় চলে যাচ্ছে, তো এই জিনিসগুলা কি আসলে আপনি মেনে নিবেন বা মেনে নেওয়ার মতো? না স্যার। মেনে নেওয়ার মতো না। এখন গুগলের বটও কিন্তু সেরকম, ও কারোর পারমিশনের দরকার হয় না, ও যেখানে মন চাইবে সেখানে চলে যায়। চলে যায়। এখন ব্যাপার হচ্ছে এই যে রোবট ডট টিএক্সটি, এই রোবট ডট টিএক্সটি দিয়ে আমরা কি করতে পারি? রোবট ডট টিএক্সটি দিয়ে আমরা মূলত যেটা করে থাকি সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের কোথায় কোথায় গুগল তাদের রোবট প্রবেশ করাবে বা করাবে না তার একটা ডাইনামিক পারমিশন লিস্ট। গুগলের রোবট আপনার কোন ওয়েবসাইটের কোন কোন পেজে যাবে কি যাবে না তার একটা মানচিত্র বলতে পারেন, সেটা হচ্ছে কি রোবট ডট টিএক্সটি। সাইট ম্যাপ থেকে আমি দিক নির্দেশনা দিলাম, এবার রোবট ডট টিএক্সটি থেকে আমি কি করতে পারি? আমি চাইলে তাকে ব্যান করে রেস্ট্রিক্টেড দিতে পারি, এরিয়াতে যাইতে আটকে নিষেধ করতে পারি। হ্যাঁ, মূল কথা হচ্ছে আমি তাকে পারমিশন দিতেও পারি বা পারমিশন কেড়েও নিতে পারি। এখন এটা চেক করার জন্য যে আমার কম্পিটিটর সে রোবট ডট টিএক্সটিটা ঠিক রাখছে কিনা সেটা চেক করার জন্য আমাদের কাছে উপায় আছে দুইটা। কি কি? ফার্স্ট অফ অল যদি আমরা কোনো কম্পিটিটরের রোবট ডট টিএক্সটি চেক করতে যাই, তাহলে আমাদের প্রথমত যেটা দরকার হবে সেটা হচ্ছে এসইও কোয়াকে এসে নিচের দিকে আমরা যদি একটু দেখি, সাইট ম্যাপের পর সাইট ম্যাপের উপরেই প্রথমেই লেখা আছে হচ্ছে রোবটস টিএক্সটি। আপনার রোবট ডট টিএক্সটিটায় সে পারমিশন আপনি দিতে পারবেন। তো এটা দেখার জন্য আমাদের যেটা করতে হবে, সাইট কম্প্রিহেন্সের মধ্যে রোবট ডট টিএক্সটিটা হচ্ছে আমার প্রথমেই থাকবে। দেখেন এখানে টিক চিহ্ন দেয়া আছে। কি টিক চিহ্ন? গুড জব, ইট লুকস লাইক ইউর ওয়েবসাইট হ্যাজ এন রোবট ডট টিএক্সটি ফাইল। এখন এই রোবট ডট টিএক্সটি ফাইলও আমি চাইলে কি করতে পারি? আমি চাইলে রোবট ডট টিএক্সটিও ইউআরএল এর মাধ্যমে চেক করতে পারি। সেটার জন্য আমাকে কি করতে হবে? আমার ডোমেইন নেমটা দিয়ে আমাকে যা লিখতে হবে রোবটস ডট টিএক্সটি ইন্টার প্রেস করব। দেখেন এইখানে একটা লেখা আছে, সেটা কি? ইউজার এজেন্ট। disallow wp admin allow
wp admin / admin ajax। প্রথম কথা হচ্ছে যে পারমিশন দেয়া হয়েছে কিসের আর দেয়া হয় না কিসের। প্রথমে দেখেন বলা আছে কি ইউজার এজেন্ট। ইউজার এজেন্ট মানে কে? গুগলের যে বট। এরপরে কি আছে ডিসঅ্যালাউ, মানে তাকে বন্ধ করে দেয়া হচ্ছে, তাকে অ্যালাউ করা হচ্ছে না। কোথায়? ডব্লিউপি অ্যাডমিন মানে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে, যেটাকে বলা হয় হচ্ছে ডব্লিউপি এখান থেকে আপনি অ্যাডমিন প্যানেলেরটা বন্ধ করে ডিসঅ্যালাউ। এরপরে দেখেন অ্যালাউ অপশনে আবার কি দেয়া, ডব্লিউপি অ্যাডমিন অ্যাডমিনস ajax.php, মানে তাকে অ্যালাউ করছে অ্যাডমিন অ্যাজাক্সে যাওয়ার জন্য, যেটা একটা কোডের ফোল্ডার বা ফাইল, সেখানে যাওয়ার জন্য অ্যাকসেপ্ট করছে, বাট ডব্লিউপি অ্যাডমিনে তাকে মেনে নেয়নি। কে মেনে নেয়নি? সাইটের যে ওনার, তার কারণে সে এরকম একটা কমান্ড ফাইল সেট করছে বা robots.txt সেট করছে। ঠিক আছে, তো আমরা এভাবে দেখে নিলাম যে robots.txt আছে কিনা, আমরা তো এভাবে দেখতে পাই। তো এখানে আমি robots.txt ও এখানে robot.txt আমরা দিয়ে দিলাম। গুড। এরপরে আসতেছে গুগল অ্যানালাইটিক্স। এখন এই গুগল অ্যানালাইটিক্সটা কি? গুগল অ্যানালাইটিক্স হচ্ছে আপনার যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটকে গুগলের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী পর্যবেক্ষণ করার একটা টুলস, যেটা গুগলের মাধ্যমেই, গুগল থেকেই আপনাকে প্রোভাইড করা হবে। গুগল অ্যানালাইটিক্স টুলস টোটালি ফ্রি। আর এটা আপনার যদি নিজের কোনো ওয়েবসাইট থাকে তাহলে গুগল আপনাকে ফ্রিলি ব্যবহার করতে দিবে, বা আপনার ক্লায়েন্টের যদি কোনো ওয়েবসাইট থাকে। এখন আপনার ক্লায়েন্ট তার ওয়েবসাইটকে ট্র্যাকিং করার জন্য বা তার ওয়েবসাইটে কতজন ভিজিটর রেগুলার আসতেছে যাচ্ছে, এই সব খুঁটিনাটি যাবতীয় বিষয়গুলোকে ট্র্যাক করার জন্য এই গুগল অ্যানালাইটিক্স টুলসটা তার ওয়েবসাইটের সাথে ইনক্লুড করছে কিনা সেটা আমাদের দেখতে হবে। তো এটা দেখার জন্য আমরা যার হেল্প নিব সেটা হচ্ছে এসইও কোয়াক। এসইও কোয়াকে এসে যদি আমরা এই নিচের দিকেই দেখতে পাই, দেখেন এখানেই দেয়া আছে যে হচ্ছে গুগল অ্যানালাইটিক্স ওয়ার্নিং এ আছে, মানে এটা সে ব্যবহার করে নাই। তাহলে আমরা এখানে গুগল অ্যানালাইটিক্সে আমরা ব্যাড দিয়ে দিব, এখানে ব্যাড দিয়ে দিলাম। দেখেন আমাদের অন পেজের টোটাল জিনিসগুলোই কিন্তু আমরা পেয়ে গেলাম। একটা কম্পিটিটরের যে জিনিসগুলো ভালো বা খারাপ থাকলে আমাদের সুবিধা বা অসুবিধা হবে সেই জিনিসগুলো আমরা পেয়ে গেলাম। এখন এটা গেল হচ্ছে অন পেজ। এরপরে বাকি আছে কি অফ পেজ। অন পেজ নিয়ে কি কারোর কোনো কোশ্চেন আছে? কারোর কোনো কোশ্চেন নাই? স্যার রোবট টেক্সট এটা আমরা কিভাবে অ্যাড করব স্যার? আমরা তো স্যার শুধু প্রবলেম গুলো জানা দিতেছি, এগুলো স্যার আমরা ইমপ্লিমেন্ট কিভাবে করব স্যার? আচ্ছা, কম্পিটিটর অ্যানালাইসিসে আমাদের দরকার হচ্ছে কম্পিটিটরের প্রবলেম গুলো জানা। এখন এই প্রবলেম গুলো কিভাবে সলভ করব তার জন্য আমি বলছি যে আমাদের আলাদা ক্লাস আছে, কারণ এই প্রবলেম গুলো আমাদেরও থাকবে। আমরা যখন ওয়েবসাইট করব বা আমরা যখন ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করব, আমাদেরও এই প্রবলেম গুলো ঠিক করতে হবে। তার জন্য একটু সময়ের প্রয়োজন, ওয়েট করেন। আপনাদের ওই ক্লাসও নেওয়া হবে যাতে করে হচ্ছে আপনারা এই জিনিসগুলোকে ঠিক করতে পারেন। এরপরে আসি, আমাদের যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে আমার কম্পিটিটরের অফ পেজটাকে আমার অ্যানালাইজ করতে হবে।
এখন এই অফ পেজটা কি, এ কোথা থেকে আসলো? অফ পেজ হচ্ছে মূলত একটা ওয়েবসাইটের ব্যাকলিংক। একটা ওয়েবসাইটের কি ব্যাকলিংক। এখন এই ব্যাকলিংকটা কি? ব্যাকলিংক হচ্ছে আপনারা অনেক সময় অনেক ধরনের ওয়েবসাইটে যে কোনো একটা জায়গায় ক্লিক করলে দেখবেন আপনাদের আরো একটা জায়গায় নিয়ে যাচ্ছে, অন্য আরেকটা ওয়েবসাইট। যেমন ধরেন আমি যদি জুসার কিং এই আসি, জুসার কিং এ আসার পরে আমি যদি একটু নিচের দিকে নেমে এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমাকে কি করতেছে, এখান থেকে আমরা কি করতে পারি, ধরেন এই যে বাটনটা, এই বাটনে যদি আমি ক্লিক করি আমাকে অন্য আরেকটা ওয়েবসাইটে নিয়ে আসছে না? বাট আমি ক্লিক করছিলাম তো এই বাটনটার উপরে বা এই লেখাটার উপরে, আমি ক্লিক করছি এই লেখাটায়, বাট আমাকে নিয়ে আসছে অন্য আরেকটা ওয়েবসাইটে। এই যে এই লেখায় ক্লিক করার পরে অন্য আরেকটা ওয়েবসাইটে নিয়ে আসার পিছনের যে কারণ, সেটাকে মূলত বলা হয় হচ্ছে ব্যাকলিংক। এই ব্যাকলিংক, এই ব্যাকলিংক নিয়ে আমরা আজকে অ্যানালাইজ করব যে আমার কম্পিটিটরের কেমন ব্যাকলিংক আছে, আমরা সেটা দেখব। এখন কম্পিটিটরের ব্যাকলিংক দেখার আগে আমাদের একটু জানতে হবে যে আসলে ব্যাকলিংক আমাদের দেখতে হবে যে আমার কম্পিটিটরের অফ পেজের বা ব্যাকলিংকের কি অবস্থা। এটা দেখার জন্য আমাদের ফার্স্ট অফ অল কিছু জিনিস জানতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে আমরা জানলাম যে ব্যাকলিংক আসলে কি। ব্যাকলিংক হচ্ছে মূলত, সহজ ভাষায় আমি যদি বলি, এক ওয়েবসাইট থেকে অপর ওয়েবসাইটের বা এক ওয়েব পেজ থেকে অন্য ওয়েব পেজের মাঝখানে যে গোপন কানেকশন তৈরি করা হয় সেটাকে মূলত বলা হয় হচ্ছে ব্যাকলিংক। এরপরে আসি স্যার এটা কি ব্যাকলিংক অ্যাফিলিয়েটেড এর ক্ষেত্রে নাকি স্যার অ্যাডসেন্স এর ক্ষেত্রে বা সব? সবকিছুর জন্যই। ব্যাকলিংকের সংজ্ঞা একই সবকিছুর জন্য। এই ব্যাকলিংকের অনেক নাম আছে। ব্যাকলিংকের একটা নাম ব্যাকলিংক, দ্বিতীয় আরো কিছু নাম আছে যেগুলোকে হচ্ছে অফ পেজ বলে থাকি, ঠিক আছে? এখন এই যে ব্যাকলিংক, ব্যাকলিংক মূলত কয় প্রকার? ব্যাকলিংক এখানে আছে, ব্যাকলিংক মূলত হচ্ছে দুই প্রকার। ব্যাকলিংক মূলত কয় প্রকার? দুই দুই প্রকার। প্রকার। কি কি? নো ফলো আর ডু ফলো। নো ফলো ব্যাকলিংক আর ডু ফলো ব্যাকলিংক। এখন এই নো ফলো ব্যাকলিংকটা কি? নো ফলো ব্যাকলিংক বা নো ফলো ব্যাকলিংক বা ডু ফলো ব্যাকলিংকটা কি? নো ফলো ব্যাকলিংক হচ্ছে যেই ব্যাকলিংক দিয়ে আমি একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটের কানেকশন তৈরি করব, বাট আমার ওয়েবসাইট থেকে সেই ওয়েবসাইটে কোনো পাওয়ার পাস হবে না, বা সেই ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে কোনো পাওয়ার পাস হবে না, সেটাকে মূলত বলা হয় হচ্ছে নো ফলো ব্যাকলিংক। আমাদের থেকে আমরা ট্রাফিক আদান প্রদান করব, বাট জারিন ম্যাম কি বারবার বের হয়ে যাচ্ছেন? আচ্ছা, এরপর আসি যে ডু ফলো ব্যাকলিংকটা কি।
যেমন ভাবে আমরা একটা ওয়েবসাইটের থেকে অন্য ওয়েবসাইটের কানেকশন তৈরি করলাম কোনো পাওয়ার পাস না করে, সেটা ছিল কি? নো ফলো ব্যাকলিংক। স্যার এখানে পাওয়ারটা বলতে কি বুঝাইতেছে স্যার আমরা? পাওয়ারটা বলতে ওই যে পিএডিএ দেখছিলাম না, অথরিটি, জি স্যার, এই ডোমেন অথরিটি আর অথরিটিটাকে বোঝানো হচ্ছে। গুগলের কাছে আপনার এই পেজটার বা আপনার এই লিঙ্কটার কতখানি দাম আছে, ঠিক আছে? এখন এই পাওয়ার যদি পাস হয় তাহলে কি হবে? আপনার ওয়েবসাইট র্যাঙ্কে উঠলে আপনি যাকে ব্যাকলিংকে করে দিচ্ছেন, আপনার ওয়েবসাইটের সাথে কানেকশন তৈরি করে দিচ্ছেন, তার ওয়েবসাইটও ধীরে ধীরে গ্রো করবে। আর যদি আপনার ওয়েবসাইটের সাথে অপর ওয়েবসাইটের যদি কোনো নো ফলো ব্যাকলিংক না করে ডু ফলো ব্যাকলিংক করা হয়, তাহলে কি হবে? আপনার ওয়েবসাইটের সাথে যে ওয়েবসাইটকে আপনি ব্যাকলিংক করে দিচ্ছেন সেই ওয়েবসাইটের কোনো কানেকশন থাকবে না। সেই ওয়েবসাইট যদি র্যাঙ্ক করে তাহলে আপনার ওয়েবসাইটও র্যাঙ্ক করবে, সেই ওয়েবসাইটের যদি র্যাঙ্ক ফল করে তাহলে আপনার ওয়েবসাইটেরও র্যাঙ্ক ফল করবে। তো স্যার এটা কি ডু ফলো ব্যাকলিংকস এর ক্ষেত্রে না স্যার? ডু ফলো ব্যাকলিংকের ক্ষেত্রে মাঝখানে কোনো ফিল্টার কাজ করে না, আর নো ফলো ব্যাকলিংকের ক্ষেত্রে ফিল্টার কাজ করে। নো ফলো করলে কি হয়? আপনি আপনার ওয়েবসাইটে ট্রাফিক পাবেন, বাট আপনার ওয়েবসাইট যদি র্যাঙ্ক হারায় বা র্যাঙ্ক গেইন হয় তাহলে তার কিছু যায় আসবে না। আর যদি ডু ফলো ব্যাকলিংক করেন তাহলে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করলেও আপনার ওই ওয়েবসাইট র্যাঙ্ক করবে, আপনার ওয়েবসাইট র্যাঙ্ক হারালে ওই ওয়েবসাইট র্যাঙ্ক হারাবে, ঠিক আছে? এটা কি স্যার পেজের ক্ষেত্রে স্যার কি এটা কি সেম ব্যাকলিংকটা? হ্যাঁ, সবকিছুর জন্য এসে। এখন যেটা ব্যাপার, এই যে নো ফলো আর ডু ফলো এর মধ্যে তফাৎ কি বা ডিফারেন্স কি কি আছে? এর মধ্যে কোনো ডিফারেন্সই নেই, দেখতেও একই, শুধু একটা জায়গায় পার্থক্য। দেখেন এখানে যদি আপনারা পার্থক্যগুলো দেখেন, যে নো ফলো ব্যাকলিংক সেটা হচ্ছে কি? নো ফলো ব্যাকলিংক ক্লিকেবল, মানে ক্লিক করা যায়। ডু ফলো ব্যাকলিংকও ক্লিকেবল, সেটাকেও ক্লিক করা যায়, ঠিক আছে? এবার যদি দেখেন যে ডু ফলো ব্যাকলিংকও ভিজিটররা ভিজিট করতে পারবে, নো ফলো ব্যাকলিংকও ভিজিটররা ভিজিট করতে পারবে। আবার যদি দেখেন যে ডু ফলো ব্যাকলিংকে কি হচ্ছে? ডিরেক্টলি র্যাঙ্কিং পাস হচ্ছে, ডিরেক্টলি র্যাঙ্কিং পাস হচ্ছে। আর নো ফলোতে ইনডিরেক্টলি র্যাঙ্কিং পাস হচ্ছে। ইনডিরেক্টলি কিভাবে? ওই যে আপনার কাছে কি হচ্ছে, ভিজিটর আসতেছে, আমার কাছে ভিজিটর এসে আপনার ওয়েবসাইটের র্যাঙ্ক বাড়াচ্ছে। বাট এখানে কি হয়? ডু ফলোতে কি হয়? ডিরেক্টলি আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করলে তার ওয়েবসাইট র্যাঙ্ক করে, আপনার ওয়েবসাইট ফল করলে তার ওয়েবসাইট ফল করে। এখানে ডিরেক্ট কানেকশন, আর ওখানে হচ্ছে মাঝখানে ভিজিটরের মাধ্যমে কানেকশন গুলো তৈরি হয়, ঠিক আছে? এখন এটা বুঝলাম যে এটা হচ্ছে পার্থক্য। তাহলে ইন দ্য মিন টাইম আমরা এই নো ফলো ব্যাকলিংক কি কত পার্সেন্ট করবো আর ডু ফলো ব্যাকলিংক কত পার্সেন্ট করবো আমাদের ওয়েবসাইটে? আমাদের ওয়েবসাইটে নো ফলো ব্যাকলিংকের পরিমাণ থাকবে 40%, আর ডু ফলো ব্যাকলিংকের পরিমাণ থাকবে 60%, ঠিক আছে? জি স্যার। এই আচ্ছা, দুইটার যদি একটা এক্সাম্পল দেখা দিতেন ভালো হতো। স্যার আমরা যদি ডু ফলো ব্যাকলিংক ইউজ করি তাহলে এটা স্যার আমাদের একটু রিস্ক বেশি থাকে না স্যার? ডু ফলো ব্যাকলিংকের ক্ষেত্রে রিস্কটা বেশি থাকে, তবে ডু ফলো ব্যাকলিংক করার কিছু নিয়ম আছে। যখন আমরা ব্যাকলিংকের ক্লাস করব তখন আমরা দেখতে পাবো যে ডু ফলো ব্যাকলিংকের আসলে
কিভাবে ডু ফলো ব্যাকলিংকটা করা হয় বা নো ফলো ব্যাকলিংকটা করা হয়। আর স্যার যেটা বললেন যে দুইটার এক্সাম্পল দেখাতে, এরকম ভাবে আসলে ডু ফলো আর নো ফলো ব্যাকলিংকটাকে বোঝা যায় না, ওর পিছনে সোর্স কোডটাকে দেখতে হয়। তারপর আমি ট্রাই করতেছি আপনাকে জিনিসটাকে দেখানোর জন্য। আমি একটা ব্যাকলিংকে যদি আসি, এই যে ব্যাকলিংকটা এখানে করা হয়েছে, এই ব্যাকলিংকটা আসলে কি ব্যাকলিংক করা সেটাকে বোঝার জন্য আমি কি করব, এই লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্টে চলে যাব। ইন্সপেক্টে চলে গেলে এই যে আমি কোডের মাঝখানে আসছি, এখানে যদি আমি একটু খেয়াল করি যে এটা হচ্ছে ডু ফলো ব্যাকলিংক। এটা কি? ডু ফলো ব্যাকলিংক, এটা কোনো নো ফলো ব্যাকলিংক না। এখন কিভাবে বুঝলাম? এই ডু ফলো আর নো ফলো ব্যাকলিংকের মধ্যে কিছু কাজ করে। এই ডু ফলো আর নো ফলো ব্যাকলিংকের মধ্যে এই যে ডু ফলো আর নো ফলো তফাৎ বের করার জন্য কি হয়, ও আচ্ছা সরি, এটা হচ্ছে নো ফলো ব্যাকলিংক। এটা নো ফলো ব্যাকলিংক। দেখেন এই যে ট্যাগটা ব্যবহার করা হয়েছে, href দিয়ে মূল লিংকটা দেয়া হয়েছে কোডিং এ, তারপরে দেখেন রেফারেল, এই যে রেল রেল দিয়ে ইকুয়াল দিয়ে লাস্টে দেখেন নো ফলো লেখা, তার মানে হচ্ছে এটা নো ফলো ব্যাকলিংক। এই ব্যাকলিংকটা কি? নো ফলো ব্যাকলিংক। আর ডু ফলো ব্যাকলিংক হলে এখানে কোনো নো ফলো লেখা থাকতো না, এখানে কোনো নো ফলো লেখা থাকতো না। ঠিক আছে? তো এখান থেকে আমরা নো ফলো বা ডু ফলোটা বুঝতে পারবো। এটা নিয়ে ইন ফিউচার সামনে আমাদের যখন ক্লাস থাকবে তখন আরো খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে আসলে নো ফলো ডু ফলো জিনিসগুলো আমরা কিভাবে আলাদা করতে পারি। তো এই হচ্ছে নো ফলো ডু ফলোর পার্থক্য। এখন ধরেন এই যে লিঙ্কগুলো যে লেখার উপরে করা হয়, লিঙ্কগুলো যে লেখার উপরে করা হয় সেই লেখাগুলোকে মূলত বলা হয় হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। যেমন ধরেন এই যে লেখাটা, এটা একটা লেখা না, টেক্সট। এটা কি একটা টেক্সট না? এই টেক্সটটার উপরে একটা লিঙ্ককে বেঁধে রাখা হচ্ছে, এই টেক্সটটার উপরে একটা লিঙ্ককে বেঁধে রাখা হচ্ছে। এখন এই টেক্সটটার উপরে যেহেতু একটা লিঙ্ককে বেঁধে রাখা হচ্ছে, তার মানে কি অ্যাঙ্কর মূলত কাকে বলা হয়? যে জিনিসের সাথে কোনো কিছু বেঁধে রাখা হয়, বা মূলত অ্যাঙ্কর হচ্ছে নৌকা বা জাহাজ যার সাথে বেঁধে রাখা হয় তাকেই তো অ্যাঙ্কর বলে, তাই না? তো এই ব্যাকলিংক গুলোকে যে লেখার উপরে গেঁথে রাখা হচ্ছে বা বেঁধে রাখা হচ্ছে তাকে মূলত বলা হয় হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। তাকে বলা হয় কি? অ্যাঙ্কর টেক্সট। এখন ব্যাপার হচ্ছে যে এই যে অ্যাঙ্কর টেক্সট, এই অ্যাঙ্কর টেক্সট গুলোর মধ্যে কিছু পার্থক্য আছে। এই অ্যাঙ্কর টেক্সট গুলোর মধ্যে কিছু পার্থক্য আছে। অ্যাঙ্কর টেক্সটের মধ্যে কি কি পার্থক্য হয়? অ্যাঙ্কর টেক্সট কয়েক প্রকারের হয়ে থাকে। কি কি? প্রথম হচ্ছে ব্র্যান্ডেড অ্যাঙ্কর টেক্সট, যেখানে হচ্ছে আপনার ব্র্যান্ড নেম থাকবে যে লেখাটার উপরে। এখানে জাস্ট আমি শর্ট ফর্মে আপনাদের বুঝাই যাচ্ছি, এ নিয়ে যেহেতু আমাদের ডিটেইলসে ক্লাস আছে তাই ওখানে আমি এটা নিয়ে ডিটেইলসে আলোচনা করব। ব্র্যান্ডেড অ্যাঙ্কর টেক্সট কি? যেখানে হচ্ছে আপনার ব্র্যান্ড নেমটা থাকবে। যেমন এখানে একটা লেখা আছে, এখানে লেখাটা কি? ব্লেন্টেক টিভি
621 এখানে কি লেখা আছে একটা মডেল নাম্বার প্রোডাক্টের মডেল নাম্বার এখানে কিন্তু আমার ওয়েবসাইটের বা আমার ব্র্যান্ডের নেমটা নাই এখানে যদি আমার ব্র্যান্ডের নেমটা থাকতো তাহলে এই অ্যাঙ্কর টেক্সটটা হয়ে যেত কি ব্র্যান্ডেড অ্যাঙ্কর টেক্সট তারপরে কি আছে ডোমেইন নেম ডোমেইন নেম কোনটা এই যে অ্যাঙ্কর টেক্সটটা এই অ্যাঙ্কর টেক্সটে যদি juicerking.com লেখাটা থাকতো বা এই juicerking.com লেখাটার উপরে যদি অ্যাঙ্কর টেক্সটটা করা থাকতো তাহলে সেটা হয়ে যেত কি আমার ডোমেইন নেম অ্যাঙ্কর টেক্সট এরপরে যেটা থাকে সেটা হচ্ছে যে এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সটটা কি আমার যে মূল কিওয়ার্ড যেমন ধরেন আমার এখানে কিওয়ার্ড আছে হচ্ছে বেস্ট ব্লেন্ডার ফর আইস এই বেস্ট ব্লেন্ডার ফর আইস এই লেখাটাই যদি অ্যাঙ্কর টেক্সট হিসেবে ব্যবহার করা হতো তাহলে কি হতো এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর টেক্সট হয়ে যেত এরপরে হচ্ছে এলএসআই অ্যাঙ্কর টেক্সট মানে হচ্ছে আমাদের কিছু সাপোর্টিং কিওয়ার্ড থাকে আমাদের ওয়েবসাইট একটা কিওয়ার্ড থাকে না আমি যেমন বলছিলাম আপনাদের যে সাব হেডিং এ আমরা কিছু গুগল মানে পিপল অলসো আস্ক গুগল থেকে যে সাজেশন গুলো নেই আমরা গুগল থেকে যে সাজেশন গুলো নেই এই সাজেশন গুলোকে আমরা কি কিওয়ার্ড হিসেবে ব্যবহার করি সাপোর্টিং কিওয়ার্ড হিসেবে H2 ট্যাগে মানে আমরা যেসব কিওয়ার্ড গুলো ব্যবহার করি তো এই সাজেশন কিওয়ার্ড বা এলএসআই কিওয়ার্ডের উপরে যদি আমরা কোনো ব্যাকলিংক করি তাহলে সেটা হবে হচ্ছে এলএসআই অ্যাঙ্কর টেক্সট এরপরে যদি আমার ওয়েবসাইটের যে মেইন নামটা সেই ওয়েবসাইটের নামটার উপরেই যদি আমার অ্যাঙ্কর টেক্সট করা থাকে বা ব্যাকলিংক করা থাকে তাহলে সেটা হবে হচ্ছে আমার ওয়েবসাইট নেম অ্যাঙ্কর টেক্সট এরপরে যদি আমরা আরেকটু নিচের দিকে আসি তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে নেকেড ইউআরএল এখন এই নেকেড ইউআরএলটা কি নেকেড ইউআরএলটা হচ্ছে আমার যে ওয়েবসাইটের এই যে লিংকটাকে আমি করে দিছি আমার ওয়েবসাইটের সাথে এই লিংকটার ডিরেক্টলি এই যে লিংক আছে এই লিংকটাকেই আমি হচ্ছে এখানে লেখা হিসেবে ব্যবহার করছি আমি আর কোনো অন্য কিছু ব্যবহার করি না এই ডিরেক্ট ইউআরএলটাকে বসায় দেওয়াটাই হচ্ছে নেকেড ইউআরএল বলা হয় ঠিক আছে এরপরে যদি আমরা একটু মানে আরো যদি একটু ডিটেলস দেখি যে আরো কি কি আছে তার মধ্যে আমরা দেখতে পারি যে এখানে আরেকটা আছে সেটা হচ্ছে জেনারিক এখন এই জেনারিক অ্যাঙ্কর টেক্সট গুলো কি জেনারিক অ্যাঙ্কর টেক্সট গুলো হচ্ছে আমরা যেগুলো খেয়াল করি যে হচ্ছে জেনারিকের মধ্যে যে ডাউনলোড নাও ক্লিক নাও ভিজিট নাও রিড মোর এইসব যে জিনিসগুলো থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে আপনার জেনারিক অ্যাঙ্কর টেক্সট বলা হয় এরপরে আছে ওয়েবমাস্টার নেম ওয়েবমাস্টার নেমটা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের যে অথর মানে যে ওনার থাকে তার নাম অনুযায়ী যদি কোনো অ্যাঙ্কর টেক্সট বলা হয় সেটাকে হচ্ছে আপনার ওয়েবমাস্টার নেম অ্যাঙ্কর টেক্সট বলা হয় আচ্ছা এরপরে যেটা আছে এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে আমাদের
জাস্ট জেনে রাখার জন্য, কারণ আমরা যে জিনিসটাকে এখন বের করব, আমার কম্পিটিটরের ব্যাকলিঙ্ক গুলোকে বের করব, তার জন্য আমার এই জিনিসটাকে জেনে রাখা উচিত। এখন ব্যাপার হচ্ছে আমার এই কম্পিটিটরের কিছু ব্যাকলিঙ্কের বা ইসের ডিটেলস গুলোকে আমার বের করতে হবে। এখন বের করার জন্য আমাকে কি করতে হবে, আমাদের এই অফ পেজ অ্যানালাইসিসে আসতে হবে। আসার পরে আমাদের যে জিনিসগুলোকে করতে হবে, আমার এই যে কম্পিটিটর তার এই অফ পেজ ডিটেলস গুলোকে আমার বের করে নিতে হবে। তো এটাকে বের করার জন্য আমরা ডিরেক্টলি চলে যেতে পারি moz.com এ। moz.com এ চলে গেলাম, যে এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি ব্যাকলিঙ্ক অ্যানালাইসিসে যাব। স্যার আর কোনো ওয়েবসাইট নাই স্যার? মজ স্যার, মজ ছাড়া কি স্যার আর কোনো ওয়েবসাইট নাই যে ব্যাকলিংক করতে পারে? হ্যাঁ, উবের সাজেস্ট ব্যবহার করতে পারেন। স্যার মজে আমার 5টা হয়ে গেছে স্যার অ্যাকাউন্ট, 10টা করে সব শেষ। হ্যাঁ, সেটা তো হচ্ছে কিওয়ার্ড রিসার্চের, তো বাকি আছে। প্রত্যেকটা জন্য স্যার আলাদা না স্যার? হুম হুম, তাহলে ঠিক আছে স্যার। ঠিক আছে। আর না হলে হচ্ছে আহ, আমি একটু প্রিমিয়াম টুলস এর মধ্যেও যাই। উবের সাজেস্ট আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে হচ্ছে স্পাইফুও ব্যবহার করতে পারেন। আমরা যদি আবার অনলাইনেও একটু সার্চ করি, যে ব্যাকলিঙ্ক চেকার দিয়ে যদি আমরা সার্চ করি, দেখেন এখানে অনেক ধরনের ফ্রি ব্যাকলিঙ্ক চেকার পেয়ে যাবেন, টুলস। স্যার সবচেয়ে বেশি স্যার রিলায়েবল কোনটা স্যার? রিলায়েবল এইচরেফ আর এসএমরাশ সব থেকে রিলায়েবল, যেটা স্যার পেইড? যে দুইটাই পেজ। ঠিক আছে, এখন এক্সাক্ট রেজাল্ট পেতে হলে আপনাকে প্লাগইন তো ডাউনলোড করে ইনস্টল করাই আছে। দেখি একটু এদের প্লাগইনটাকে আবার একটু ইনস্টল করে নিই। এক্সটেনশন, ডেভেলপার মোড, কম্পোজ ফোল্ডার, দিয়ে দিলাম এসএমরাশ, হিয়ার টু অ্যাক্সেস, এখানে অ্যাক্সেস নিচ্ছি। এখান থেকে আমি একটু আবার ইসে আসি, এইচরেফে যাই, এইচরেফের অ্যাক্সেসটাও নেই। দেখেন এই জায়গাগুলোতে আমরা কি করব, আমাদের ইউআরএলটাকে দিব, আমার কম্পিটিটরের ইউআরএলটাকে দিব। আমি ফার্স্টে মজে দিলাম গেট ফ্রি লিঙ্ক ডাটা, দেন আমি হচ্ছে ইসে দিলাম উবের সাজেস্টে সার্চ দিলাম, এসএমরাশেও আমি হচ্ছে এখানে দিলাম সার্চ, স্পাইফুতেও আমি এখানে সার্চ দিলাম, স্মল এসইও টুলসে এসেও আমি কি করলাম, এই
অ্যাডে ক্লিক করে যাচ্ছে। এসএম রাশে আপনারা 3টা সার্চ ফ্রি দিতে পারবেন, বুঝছেন? একটা যে স্যার জিমেল অ্যাকাউন্ট আছে। হুম, 3টা সার্চ ফ্রি দিতে পারবেন। আরেকটু বাড়াই দিলে। আরেকটু বাড়াই দিলেই হয়তো না? জি স্যার, 10টা দিলে তো ঠিক আছে। দেখেন আপনার এই কম্পিটিটরের এই পেজে কি হচ্ছে, ভিউ অন লিংকে যদি দেই, দেখি টাকা চায় নাকি। এখানে টোটাল এই যে লিংক গুলো আপনাকে দেখাচ্ছে যে আপনার কম্পিটিটর কোন কোন ওয়েবসাইট থেকে লিংক পাইছে, আপনার কম্পিটিটর কোন কোন ওয়েবসাইট থেকে। স্যার লিংক গুলা কি স্যার কি আমাদেরকে অফার করবে নাকি আমাদের যে স্যার কোনো কিছু করতে হবে যে আমরা লিংক গুলা পাই? লিংক আমাদের করে নিতে হয়, এর জন্য আমাদের ক্লাস আছে ব্যাকলিংকের, টোটালি আলাদা কিভাবে আমরা এই লিংক গুলো পাবো বা করব, ঠিক আছে? জি স্পাইফিউতে খুব ভালো ডেটা পাওয়া যাচ্ছে না, তাও ব্যাকলিংকে যাই। না, ব্যাকলিংকে আমাদের খুব একটা ডোমেইন নিয়ে কোনো রিপোর্ট দেখাচ্ছে না, ব্যাকলিংক আউটরিচে দেখাচ্ছে না। স্পাইফিউটা কেটে দিই, স্পাইফিউতে আমাদের রেজাল্ট শো করছে না। এখান থেকে দেখেন আমরা কিছু পাচ্ছি যে আমার যে কম্পিটিটর সে এই সকল ওয়েবসাইট থেকে কি পাচ্ছে, ব্যাকলিংক পাচ্ছে। আমি যদি একটু মজে যাই, মজে আসার পরে কোথা থেকে সে ব্যাকলিংক গুলো পাইছে আমি যদি একটু দেখি, এখান থেকে যদি আমি একটু যাই যে হচ্ছে আমার ইনবাউন্ড লিংকের মধ্যে, ইনবাউন্ড লিংকে যদি আমি ক্লিক করি, দেখেন আমার এই কম্পিটিটর কোন কোন জায়গা থেকে ব্যাকলিংক পাইছে আমার এখানে কিন্তু একটা লিস্ট চলে আসছে, আমার এখানে লিস্ট চলে আসছে। এখন ব্যাপার হচ্ছে আমার এখানে অনেক রেজাল্ট দেখাচ্ছে, আপনাদের কিন্তু 10টার বেশি দেখাবে না। আমার এখানে আনলিমিটেড দেখাচ্ছে কজ আমার কাছে হচ্ছে প্রিমিয়াম অ্যাক্সেস, আপনাকে কিন্তু 10টাই দেখাবে। স্যার এই সবগুলা কি স্যার ওই যে ওই পেজে স্যার লিংক কি ব্যাকলিংক করা আছে? হ্যাঁ, ওই পেজের সাথে এই পেজগুলো লিংক করা আছে, ঠিক আছে? এই পেজগুলো লিংক করা আছে, এখান স্যার থেকে আপনি, এতগুলা লিংক স্যার? এ তো কম, এর এখানে মাত্র কয়টা লিংক, আহ 30টা লিংক আছে, 30-31টা লিংক আছে টোটাল। এক একটা ওয়েবসাইটের লিংক, এই তো শুধুমাত্র এই পেজের, টোটাল ওয়েবসাইটের অনেক লিংক, শুধু এই একটা পেজের। আমাদের কি করতে হবে, এই লিংক গুলোকে আমাদের কপি করে নিতে হবে, কপি লিংক অ্যাড্রেস, কপি করে আমরা এখানে ইউআরএলটাকে বসায় দিব, ইউআরএলটাকে বসায় এরপর আসতেছে স্প্যাম স্কোর। এখন এই স্প্যাম স্কোরটা কি, স্প্যাম স্কোর হচ্ছে আপনার এই ওয়েবসাইটের কতগুলো, ওই যে এক কথায় যদি বলি স্ট্রাইক, স্ট্রাইক খায় না, জি স্যার। যে খারাপের পরিমাণটা কত বাড়তেছে, মানে এই ওয়েবসাইটের খারাপের পরিমাণটা কত বাড়তেছে, মানে কত পার্সেন্ট খারাপ হয়ে গেছে এই ওয়েবসাইটটা, তার একটা স্কোর। সেই স্কোরটা এখানে যদি স্যার আমরা এটা দেখি, কিভাবে স্যার ডিটেক্ট করে যে কত পার্সেন্ট খারাপ হয়েছে বা কিভাবে খারাপ হয়েছে? এটা ডিটেক্ট করে হচ্ছে টোটালি গুগল, বুঝছেন? গুগল ডিটেক্ট করে একটা স্কোর দেয়। ওকে স্যার। যে স্প্যাম স্কোরে দেখেন এখানে 4% আসছে, 4%, এই 4% স্প্যাম স্কোর আমরা কি করব, উঠায় দিব। আমাদের স্প্যাম স্কোর কত, 4% পাইছি, যে ডোমেইনের সাথে তার লিংক করা আমার কম্পিটিটরের, তার স্প্যাম স্কোর কত, 4%। এই 4% 15 এর উপরে উঠে গেলে, মানে 15-র উপরে উঠে গেলেই গুগল যে কোনো সময় তাকে
প্ল্যান্টি দিয়ে দিতে পারে, মানে তার ওয়েবসাইটটাকে গুগলের সার্চ ইঞ্জিন থেকে রিমুভ করে দিতে পারে। তাহলে কি স্যার আমাদের কোনো ক্ষতি হবে, মানে আমাদের পেজের বা আমাদের ওয়েবসাইটে? হ্যাঁ, যদি আমরা এরকম কোনো ওয়েবসাইটের সাথে ব্যাকলিংক করি যার স্প্যাম স্কোর অনেক বেশি, তাহলে আমাদের ওয়েবসাইটও ক্ষতিগ্রস্ত হতে পারে। ঠিক আছে, যদি ডু ফলো ব্যাকলিংক করি। নো ফলো করলে সমস্যা নেই। দেখেন যতগুলো নো ফলো করছে সবগুলোর স্প্যাম স্কোর বেশি, এর স্প্যাম স্কোর তো অনেক বেশি, 58, যে কোনো সময় উধাও হয়ে যাইতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে আমরা কি করব, কপি করে নিব। এই লিঙ্কগুলোকে আমরা কপি করে নিব, কপি করে নিয়ে আমরা আমাদের টেমপ্লেটে বসায় দিব। এখান থেকে টোটাল 10টা বা 8টা 10টা লিঙ্ক আমরা এখান থেকে লিস্ট করে রাখবো। এই লিঙ্কগুলোকে আমাদের লিস্ট করে রাখার দরকার কি, অনেকের মনে কোশ্চেন আসতে পারে, তাই না? জি যে স্যার স্যার। ও লিঙ্ক পাইছে, তাহলে আমার এটার দরকার কি? আমার তো আর লিঙ্কের দরকার হচ্ছে না, আমি লিঙ্ক দিয়ে কি করব? দেখেন, একটা জিনিস মাথায় রাখবেন, আপনার কম্পিটিটর এইসব জায়গা থেকে লিঙ্ক পাইছে, আপনার কম্পিটিটরও আপনার রিলেটেড ওয়েবসাইট নিয়ে কাজ করতেছে, তাই না? আপনিও ব্লেন্ডার নিয়ে কাজ করবেন, সেও ব্লেন্ডার নিয়ে কাজ করতেছে। এখন আপনার কম্পিটিটর যদি ব্লেন্ডার নিয়ে কাজ করে, আপনিও ব্লেন্ডার নিয়ে কাজ করবেন। এখন আপনার কম্পিটিটর যেই সব জায়গা দিয়ে ব্যাকলিঙ্ক পাইছে, তাহলে আপনিও সেই সব জায়গা দিয়ে ব্যাকলিঙ্ক চাইলে নিতে পারবেন। আর ব্যাকলিঙ্ক আমাদের কাজে লাগে, ব্যাকলিঙ্ক দিয়েও আমরা অনেক ভিজিটর জেনারেট করতে পারি। এখন দেখেন এখানে পেজ অথরিটি, পেজ অথরিটি আমরা কিভাবে বের করতে পারি? এখান থেকেও দেখে নিতে পারি, আবার মজ বার দিয়েও দেখতে পারি। তো এখান থেকে দেখে নিলেই হচ্ছে, আমাদের আলাদা করে দেখার দরকার নাই। এখানে 40 আছে পেজ অথরিটি, আর ডোমেন অথরিটি আছে 88। আমরা এটাকে উঠায় দিব। পেজ অথরিটি 40, ডোমেন অথরিটি 88, আমরা এখানে দিয়ে দিলাম। পেজ অথরিটি 40 দিয়ে দিলাম। স্যার স্কোর, পেজ অথরিটি আর ডোমেন অথরিটির স্কোর যত বেশি তা পেজটা তত ভালো, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেজ আর ডোমেইনটা তত ভালো। এখন দেখেন এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে যে ট্রাস্ট ফলো রেশিও। এরপরে কি আসতেছে? ট্রাস্ট ফলো রেশিও। এখন এই ট্রাস্ট ফলো রেশিও বের করার জন্য আমাদের একটা টুলস এর দরকার। টুলসটার নাম হচ্ছে ম্যাজেস্টিক। টুলসটার নাম কি? ম্যাজেস্টিক। ম্যাজেস্টিক। এই ম্যাজেস্টিক আমাদের একটা টুলস আছে। এই ট্রাস্ট ফলো রেশিওটার মানে কি? ট্রাস্ট ফলো রেশিওর মানে হচ্ছে বিশ্বাসের জায়গা। মানে আপনি যে ওয়েবসাইটটাকে নিয়ে কাজ করবেন, বা সেই ওয়েবসাইটটাই আপনি হচ্ছে করবেন, ব্যাকলিংক করবেন, তার একটা বিশ্বাসের জায়গা, যে ওয়েবসাইটটা এখন কতটুকু বিশ্বাস করা যায়, তার একটা রেশিও আমরা বের করব। এটা বের করার জন্য আমরা ম্যাজেস্টিক টুলস এর হেল্প নেই। তো এই টুলসটা লোড নিচ্ছে, আমি কিছু ট্যাব একটু কেটে দিই, আমার পিসিটা একটু সার্ভিসিং করানোর দরকার। অনেক দিন যাবত যাতে কোনো কিছুই করা হচ্ছে না, শুধু প্রেসারই দিয়ে যাওয়া হচ্ছে এই 1-1.5 বছর যাবত। তো দেখেন এইখানে আসার পরে আমাদের কি করতে হবে? আমাদের পেজের লিঙ্কটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে এসে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে যে সার্চ বাটনে ক্লিক করব। এখানে সার্চ দিলাম, একটু লোডিং নিতে সময় নিবে। কিন্তু আমরা তো করবো বলে যে ব্যাক লিঙ্ক গুলো আমরা পাবো ওইগুলোতে এটা করবো না স্যার? হ্যাঁ হ্যাঁ, আপনারা সেটাই করে নেবেন, আমি এখান থেকে সেই লিঙ্কও নিয়ে নিচ্ছি, সমস্যা নেই। এখান থেকে আমরা কি করব, এই লিঙ্কটাকে কপি করে নিলাম, লিঙ্কটাকে কপি করে এখানে দিয়ে দিলাম, দিয়ে সার্চ বাটনে ক্লিক করি। এত সময় লাগতেছে না।
দেখি আমি আমার টুলস থেকে কিছু করতে পারি কিনা। ম্যাজেস্টিক, ফার্স্ট ক্লিক হিয়ার। এবার আসছে প্রিমিয়ামে গেলেই গুলির বেগে চলে আসে। একটু লোড নিচ্ছে, সময় দেন। তো এখানে আসার পরে আমাদের কি করতে হবে, ইউআরএলটাকে দিয়ে দিলাম, দেন সার্চ বাটনে ক্লিক করলাম। দেখেন এই লিংকের কোনো ডেটাই ম্যাজিস্টিক খুঁজে পাচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে, এই ডোমেইনের নামটা দিতে হবে শুধু। এই ডোমেইনের নামটা দিয়ে আমাকে সার্চ করতে হবে। আমি ডিরেক্ট ডোমেইন নেমটা দিয়ে ধরে বের করব, যেহেতু ডেটা পাওয়া যাচ্ছে না। দেখেন এখানে ডেটা আসছে কি কি, ট্রাস্ট ফলো আর সাইটেশন ফ্লো। ট্রাস্ট ফলো কি, বিশ্বাসের জায়গাটুকু কত, আর একটা হচ্ছে মানে লিংকের কোয়ালিটি, মানে এখানের যে ব্যাকলিংক গুলো আপনি করবেন সেই লিংকের কোয়ালিটি গুলো কেমন হবে। কোয়ালিটি স্কোর যদি দেখেন 82%। আর সাইটেশন মানে লিংকের ভলিউম, এই ওয়েবসাইটে কি পরিমাণ লিংক করা হয়েছে তার একটা ভলিউম, সেটা কত আছে, 60। এখন এই যে ট্রাস্ট ফলো রেশিও, এটা বের করার জন্য আমাদের একটা সূত্র কাজ করে। কি, ট্রাস্ট ফলো রেশিওর যে সূত্রটা আছে সেটা হচ্ছে যে ট্রাস্ট ফলো ভাগ সাইটেশন ফ্লো, ট্রাস্ট ফলো ডিভাইডেড বাই সাইটেশন ফ্লো। এখন আমার এখানে ট্রাস্ট ফ্লো কত আছে, 82। এখন আমি এইখানে দিলাম ফার্স্টে ইকুয়াল, দেন আমি দিলাম 82 ডিভাইডেড বাই, এটা দিলাম কি আমার 60। ট্রাস্ট ফ্লো। এবার আমার কি সাইটেশন ফ্লোটা দিতে হবে, সাইটেশন ফ্লো কত, 60। 60। আমি এখানে দিলাম, আসলো কত, 1.36, 1.37 আর কি। এখন এই ট্রাস্ট ফ্লো আর সাইটেশন ফ্লোর মিনিমাম রিকোয়ার্ড আমার কত, 0.5। এত কম স্যার? হ্যাঁ 0.05 থাকতে হবে, 0.5 থাকতে হবে, ঠিক আছে। আমার সাইটেশন ফ্লোর ট্রাস্ট ফ্লো রেশিওটা মিনিমাম এই অ্যামাউন্টে থাকতে হবে। এর উপরে থাকলে আরো ভালো, কিন্তু মিনিমাম এই অ্যামাউন্টে থাকতে হবে। আচ্ছা এই ask.com আসলে কি ওয়েবসাইট, কেউ জানেন? না তো স্যার। ফোরাম ওয়েবসাইট। এই ask.com হচ্ছে একটা ফ্রম ওয়েবসাইট, যেখানে হচ্ছে মানুষজন এসে ইচ্ছা মতো লেখালেখি করতে পারে বা জিনিসগুলো সম্পর্কে পড়তে পারে, ঠিক আছে। এই ask.com, পিপল অলসো আস্ক, এইসব ওয়েবসাইট গুলো থেকে কোশ্চেন অ্যান্সার পাওয়া যায় বা কিছু টপিক সম্পর্কে আলোচনা দেখতে পাওয়া যায় এখানে। এখানে কোনো নির্দিষ্ট কোনো কন্টেন্ট রাইটার নাই যে অমুকে এসেই শুধুমাত্র লিখবে, এখানে যে কেউ লিখতে পারে। আর এই দেখেন এই ওয়েবসাইটটা টোটালি চলে হচ্ছে গুগল অ্যাডসেন্স এর উপরে। এখানে দেখছেন প্রত্যেকটা অ্যাডসেন্স, অ্যাডস বাই গুগল, অ্যাডস বাই গুগল, অ্যাডস বাই গুগল, কি পরিমাণ অ্যাডস দেয় এখানে। স্যার আমরাও কি অ্যাডস দিতে পারবো না, শুধু কি গুগলে দিতে পারবো? আপনি অ্যাডস দিতে পারবেন, আপনি কারোর মাধ্যমে অ্যাডস দিবেন। ধরেন আপনি যদি অ্যাডসেন্স নিয়ে কাজ করেন,
তাহলে কি হচ্ছে, আপনার ওয়েবসাইটে আপনি গুগলের থেকে অ্যাডস এনে দিতে পারেন। ইজোইক একটা আছে, আর একটা হচ্ছে গুগল অ্যাডসেন্স, এই দুইটা থেকে আপনি অ্যাডস নিয়ে অ্যাডস পাবলিশ করতে পারবেন। তখন গুগল বা ইজনিক এই দুইটা ওয়েবসাইট আপনাকে পে করবে এই অ্যাডস পাবলিশ করার জন্য। আর আপনি যদি এরকমই কাজ করেন যে আপনি অ্যাডস প্রোভাইডার হিসেবে কাজ করবেন, যে আপনি গুগলের কাছে এই অ্যাডস গুলোকে হচ্ছে পাবলিশ করার জন্য উম, কাজ করবেন, গুগলকেই বলবেন আপনার এই অ্যাড গুলো পাবলিশ করার জন্য, যেটাকে সার্চ ইঞ্জিন মার্কেটিং বলে, সেটা করতে হলে তখন আপনাকে গুগলকে টাকা দিতে হবে। একটাই হচ্ছে আপনি গুগলের জি থেকে স্যার, টাকা এটা প্রথম ক্লাসে বলছিলেন। হ্যাঁ, একটা হচ্ছে আপনি গুগলের থেকে টাকা নিচ্ছেন, আরেকটা হচ্ছে আপনার দিতে হচ্ছে। ঠিক আছে? জি যেমন স্যার, আমার সামনে একটা প্রজেক্ট আছে, সেখানে আমার মেবি গুগলকে টাকা দেয়া লাগবে, এরকম একটা অবস্থা হবে। দিবেন স্যার, হিউজ টাকা দিবেন, গুগল ধনী হয়ে যাবে। একটা ক্লায়েন্টের কাজ আছে, তার হচ্ছে ইনস্ট্যান্ট র্যাঙ্কিং এর দরকার, এই ডিসেম্বরের 25 তারিখের মধ্যে তার র্যাঙ্কে থাকতে হবে। তো এখন সেক্ষেত্রে তো টাকা দিয়ে করা ছাড়া কোনো ওয়ে নাই, তো তাই করতে হবে। স্যার, যদি ক্লায়েন্ট যদি আমাকে যদি ফোর্স করে না, আমি কোনো টাকা দিয়ে করবো না, কিন্তু তুমি আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে র্যাঙ্ক গাইড না, তখন ঠিক আছে স্যার, আমরা কি বলবো স্যার? তখন সেক্ষেত্রে আপনার শুরু থেকেই সব কাজ করতে হবে। তার প্রথমে সাইটটাকে অডিট করে দেখতে হবে কোন কোন জায়গায় প্রবলেম আছে, সেগুলো ঠিক করতে হবে। এগুলো আরো পরের সাবজেক্ট, এগুলো নিয়ে এখনই মাথা ঘামায়েন না, কেবল তো শুরু করলাম, কিছুদিন যাক, কিছু টপিক শেষ হোক, তখন বুঝতে পারবো। মাত্র তো কম্পিটিটর অ্যানালাইসিস শেষ করলাম, এরপরে ওয়েবসাইট অডিট আছে, অন পেজ আছে, অফ পেজ আছে, টেকনিক্যাল এসইও আছে। স্যার, ফ্রিল্যান্সিং করার জন্য আর তর্স হইতেছে না। তোর হইতেছে না, আগে কাজ শিখেন। কিওয়ার্ড রিসার্চের বেলায় তো পাগল হয়ে যাচ্ছেন, কিওয়ার্ড রিসার্চেই তো পারফেক্ট কিওয়ার্ড বের করছেন দুই একজন, তাও দুই একটা করে। 10টা, এখন যদি আমি বলি যে আপনাকে আমি $5 দিব, আপনি আমার 10টা কিওয়ার্ড খুঁজে দেন, দিতে পারবেন? স্যার, আপনার কাছে চাইবো যে স্যার আপনার ওই যে এইচরেফ আমাদের একটু 1 ঘন্টার জন্য দেন, তারপর না তাও হলে। দিয়ে দিব, তারপরে খুঁজে দিতে পারবেন? আমি যে নিশ দিব সেই নিশের উপরে স্যার, ট্রাই তো করতেই পারি। আপনার এইচডিএফও ডেটা দিতে পারবে না। এরকমও অনেক নিশ আছে যেগুলো নর্মালি খুঁজতে হয়। তো এই জিনিসটাকে আয়ত্তে আনেন। আমি যে ওই যে গুগল সাজেশন দিয়ে খোঁজা শিখাইলাম, এই জিনিসটাকে আয়ত্তে আনেন। কাজ প্রপারলি না জেনে আপনি মার্কেট প্লেসে যে কোনোই লাভ নেই। জি স্যার, সেটা তো অবশ্যই। কাজ প্রপারলি শিখে দেন আমরা মার্কেট প্লেসে ইন করব। আমি যখনই মনে করব আপনাদের এখনই মার্কেট প্লেস ইন করানো উচিত, আমি ইন করাই দেবো, সমস্যা নেই। থ্যাংক আরো ইউ একটা স্যার। টপিক শেষ করে দেন আমি হচ্ছে আপনাদের মার্কেট প্লেসের প্রথম ক্লাসটা নিব, যাতে করে মোটামুটি একটা কাজ অন্তত করতে পারে। মার্কেট প্লেসে ঢুকে তো আর শুধুমাত্র অ্যাকাউন্ট করে লাভ নেই, আপনাকে তো কাজটা পেতে হবে, তারপরে কাজটা পাওয়ার পর একটা কাজ করতেও হবে। তো তার জন্য আমাদের আরো একটা টপিক কমপ্লিট করতে হবে, যেমন কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস আর ওয়েবসাইট অডিট, এই তিনটা টপিক মিলায়ে একটা টপিক হয় মার্কেট প্লেস। স্যার, আমরা ইউটিউব এসইও শিখবো না স্যার? না, আমাদের কোর্সে ইউটিউব এসইও ইনক্লুড না। তবে ইউটিউব এসইও আর আমরা যে এসইওটা করব সবই একই, কোনো কিছু ডিফারেন্স নেই। সেখানেও কিওয়ার্ড লাগে, সেখানেও ডেসক্রিপশন লিখতে হয়, সেখানেও হচ্ছে আপনার ট্যাগ গুলো একইভাবে ব্যবহার করতে হয়, খালি এখানে তফাৎ হচ্ছে আপনার ভিডিওর কন্টেন্টটাকে আপনার আলাদাভাবে বানাতে হবে। স্যার, কেউ যদি আমাকে স্যার এই যে ইউটিউবে এসইও করতে যায়, তাহলে কি আমার নিজের কি কন্টেন্ট গুলা তৈরি করতে হবে? এখন যদি সে ভিডিওর কন্টেন্ট আপনাকে দিয়ে দেয় তাহলে তো বেঁচে গেলেন, আর যদি দিয়ে না দেয় তাহলে তো আপনারই করতে হবে। তার জন্য আপনার আবার ভিডিও এডিটিং শিখতে হবে। জি স্যার, হিউজ প্যারা স্যার। ঠিক আছে, প্যারা সবকিছুতেই আছে, আরেকজনের পকেট থেকে টাকা নিবেন।
প্যারা তো নিতেই হবে। হাজার মাইল দূরের একজনের থেকে আপনি টাকা নিয়ে নিচ্ছেন, আপনি প্যারা নিবেন না? ইজিলি নিয়ে নিবেন? একটু তো প্যারা নিতেই হবে স্যার। জি স্যার। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা আমাদের কম্পিটিটরের ডিটেলস, মানে টোটাল অল ওভার অফ পেজের ডিটেলস গুলো বা লিংক গুলো, সে কোন কোন ওয়েবসাইট থেকে লিংক নিছে তার ডিটেলস গুলো আমরা এইভাবে একত্রে জমা করে রাখবো। এখন প্রথম কথা যে এইগুলো জমা করার কারণ কি, একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু আমার কম্পিটিটর এই জায়গা থেকে লিংক পাইছে আর এইখান থেকে লিংক নিয়ে সে র্যাঙ্কে আসছে, এই স্টেপ গুলো, এই টোটাল স্টেপ গুলো ফলো করে সে র্যাঙ্কে আছে, এই টোটাল স্টেপ গুলো ফলো করে কি সে র্যাঙ্কে আছে না? জি স্যার। এখন তাহলে আমার কম্পিটিটর যদি এইসব স্টেপ ফলো করে র্যাঙ্কে থাকতে পারে, তাহলে আমিও এই স্টেপ গুলো ফলো করলে আমিও র্যাঙ্কে থাকবো। আর ওর থেকে যদি আরো একটু ভালোভাবে করতে পারি তাহলে আরো ওর উপরেই চলে যাবো, ঠিক না? জি যদি স্যার। সে স্যার এই এই ব্যাকলিংকস গুলা কি আমি কি নিজের ইচ্ছা মতো নিতে পারবো, যেগুলো আমার কাছে আসবে স্যার? হ্যাঁ আপনি নিতে পারবেন। যেমন যেগুলো 0.5 এর নিচে থাকবে ওগুলো তো আমাদের অ্যাভয়েড করতে হবে, ওগুলো আমরা হুম, নিজেরই করতে পারবো। সেগুলোকে আমরা রিমুভ করে দিব। আমরা কিভাবে অ্যাড করব সেটাও আমরা শিখবো, আমরা কিভাবে রিমুভ করব সেটাও আমরা শিখবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, কারোর কোনো কোশ্চেন আজকের টপিক নিয়ে? জি ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি। আমরা যে কম্পিটিটর অ্যানালাইসিস করেছি, তো ওইখানে তো আমরা 5 জন মানে কম্পিটিটরকে নিয়ে তারপর ইউআরএল নিয়ে তারপর অ্যানালাইসিস করেছি। তো এখন যখন আমরা আবার ইসে করব মানে ব্যাকলিংক গুলা বের করব, এখন কি মানে সবগুলা ইউআরএল এর বের করতে হবে আলাদা আলাদা করে? হ্যাঁ তাহলে তো মানে অনেকগুলা ইউআরএল হয়ে গেল না? হ্যাঁ, আপনারা তো সেরকম ভাবেই করতে হবে। ওইখানে তো আমরা সবগুলা পাবো না, মজা তো আমরা সর্বোচ্চ 10টা পাবো। হ্যাঁ, তো একটা অ্যাকাউন্ট থেকে 10টা পেলেন একটা ওয়েবসাইটের, আরেকটা অ্যাকাউন্ট থেকে আরেকটা ওয়েবসাইটের পেলেন। আর স্যার মানে আলাদা আলাদা ওয়েবসাইট থেকে বের করব? আপনার কম্পিটিটর ধরেন আমি 5 জন রিসার্চ করতে বলছি, জি অ্যানালাইজ ভাই। করতে বলছি 5 জন, হুম। তাহলে 5 জন আর 5টা লিঙ্ক, 5টা লিঙ্কে কতগুলা ব্যাক লিঙ্ক আছে সেগুলো বের করবেন। এখন আমাদের অ্যাক্সেস তো লিমিটেড, মানে 10টার বেশি তো আর আসবে না। সেটা তো একটা অ্যাকাউন্টে। আচ্ছা, যদি কারোর অ্যাক্সেসে সমস্যা হয় তাহলে যে কয়টার অ্যাক্সেস পান সেই কয়টা দিয়ে করেন। আর অনলাইনে অনেক ফ্রি টুলসটা আপনাদের দেখাই দিলাম, আপনারা এসএমরাশও তো ব্যবহার করতে পারবেন, এসএমরাশও আপনারা ফ্রিলি ব্যবহার করতে পারবেন 3বার। অনেক মেথড আছে, আপনি একটা প্রোফাইল অন করেন, ধরেন গুগল ক্রোম দিয়ে এসএমরাশ অন করে 3বার পাচ্ছেন, মজিলা ওপেন করে 3বার পাচ্ছেন, অপেরা মিনি দিয়ে 3বার পাচ্ছেন, ওয়ে অনেক আছে, ঠিক আছে? ওকে। আর একটা সাইটের ব্যাকলিংক বের করার জন্য একবার সার্চই যথেষ্ট, তা বারবার তো করতে হচ্ছে না। আপনার জি স্যার, 5টার জন্য 5বার। 5বার জাস্ট লিমিটেড, আপনার সেকেন্ড টাইম তো সার্চ করার দরকার নেই, ঠিক আছে ম্যাম? জি ভাই, বুঝছি। আচ্ছা ঠিক আছে, আর কারোর কোনো কোয়েশ্চেন? কম্পিটিটর অ্যানালাইসিসের ই তো আমি আপনাদের দিয়ে দিছিলাম তাই না? টেমপ্লেট দেয়া ছিল। জি স্যার। জি স্যার। স্যার আমার কালকের ওই যে ইয়াতে একটা কোশ্চেন ছিল স্যার, মানে গত ক্লাসে বলেন। এসডব্লিউর ভিতরে স্যার আমরা যে ইয়াগুলো বের করতেছিলাম, যে ফেসবুকে কতগুলো পোস্ট করা আছে, পিন্টারেস্টে কতগুলো পিন করা আছে, স্যার ফেসবুকটা স্যার 3টাতে নাই, জাস্ট একটাতে লোকে আমরা লোকে আমি পাইছি, আর 3টাতে 000। সেই ক্ষেত্রে আমি কি করব স্যার? 3টার ডেটাটাকে হচ্ছে আপনি ক্যাচ করবেন। ওকে ওকে স্যার। তারপর লোকে স্যার এখানে ইনস্টাগ্রামের কোনো লিংক দেওয়া থাকে না,
যে আসে যে এখানে ম্যাক্সিমাম টাকা দেওয়া থাকে লোকে পিন্টারেস্ট, ফেসবুক, টুইটার এগুলাই দেওয়া থাকে। যেমন গুগলের যে একটা টুলস ছিল ওটা তো এই তিনটা কি চারটা ছিল এরকম স্যার। ইনস্টাগ্রাম স্যার কোনো কিছু দেওয়া ছিল না স্যার। কারণ ইনস্টাগ্রামে আছে কিনা সেটা আপনি কি করবেন? আচ্ছা, ইনস্টাগ্রামেরটা যদি আপনি দেখতে চান তাহলে যদি দেখেন যে এই নিচের দিকে এসে যদি এখানে কোনো সোশ্যাল বাটন থাকে ইনস্টাগ্রামে যাওয়ার বা কোনো কিছুর, তাহলে আপনি সেখান থেকে নিতে পারেন। ঠিক আছে, যদি কোনো সোশ্যাল প্রোফাইল থাকে তাহলে আপনি সেখান থেকে যেও দেখতে পারেন, কিন্তু যেহেতু নাই সেহেতু দেওয়ার দরকার নেই ওইভাবে। এটা গেল। আর স্যার কোনো সবচেয়ে স্যার সবচেয়ে বেশি অন পেজ অ্যানালাইসিস করতে অনেক মজা লাগছে স্যার, সময়ও কম লাগছে। হ্যাঁ, ওই যে টুলসে সব ডেটা পাওয়া যায় জি স্যার। এই কারণেই মজা লাগে। ঠিক আছে, জি স্যার। সামনে আরো জিনিস আসতেছে, ওয়েট করেন, এটা তো মাত্র শুরু। এগুলো হচ্ছে মাত্র শুরু হচ্ছে, একটু সময় দেন, সামনে আরো আসবে। ঠিক আছে, একটু সময়ের ব্যাপার। এখানে কি, আচ্ছা, এখানে কিছু ফাইল আছে, এই ফাইলগুলো আমি হচ্ছে আপনাদের আপলোড করে দিব আপনাদের গ্রুপে। কিছু ফাইল আমি দিয়ে দিব, হচ্ছে কিছু লেখাও আছে সেখানে, জিনিসগুলো একটু পড়ে নিবেন যাতে করে আপনাদের বুঝতেও সুবিধা হবে। এই জিনিসটা আমি দিয়ে দিচ্ছি, তার আগে অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিই।